উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাঙানো প্রেম। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৩। নিস্তব্ধ মির্জাবাড়ির অন্ধকার চিরে সহসা আলোর তরঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। এক এক করে জ্বলে উঠল বাড়ির প্রতিটি বাল্ব। সাদা কিরণ খেলা করতে লাগলো প্রতিটি কানায় কানায়। এই আলোর সংস্পর্শে এসে কৃষাণের মোবাইলের গোলাকার ছোট্ট অংশ জ্বলতে থাকা আলোটা ফিকে হয়ে এলো। আঙুলের ডগা স্ক্রিনে চেপে তা অফ করে দিল কৃষাণ। পরপর হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। ততক্ষণে হুমায়রার চা বানানো শেষ। দুটো কাপে চা ঢেলে সেও রওনা হলো। প্রকৃতির শীতলতাময়ী কেমন একটা ঠান্ডা ভাব বিরাজ করেছে রুম জুড়ে। বারান্দায় পর্দার ফাঁক খুলে কোণে কোণে প্রবেশ করেছে শান্তিময় হাওয়া। সেই ঠান্ডা হাওয়ায় বিপরীতে ধোয়া উড়া দুটো কাপ নিয়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। একটা নিয়ে স্বামীর সামনে ধরল। বিছানায় একপাশে হেলান দিয়ে মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করছিল কৃষাণ। ফোনের উপরে চোখ রেখেই নিরেট স্বরে বলল, তুই খা, আমি খাবো না। পরে ঠান্ডা লেগে যেতে পারে, খেয়ে নিন। বললাম তো খাবো না। শুনলাম তো, শুধু এক কাপ খেয়ে নিন, আর সাববো না। চোখ দূরে হুমায়রার মুখে পানে চাইল কৃষাণ। কিছু বলতে নিবে এর আগে মেয়েটা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, একটু খেলে কি হয়, না খেলে কি হয়, আমার চা বানানোটাই জলে যাবে। ব্রু কুচকে গেল ছেলেটার। তা দেখে হুমায়রা কথা ঘুরিয়ে বলল, না মানে আপনি লাইট না ধরলে তো আমি আর চা বানাতে পারতাম না, তাই আপনি যদি না খান তাহলে হয়। কথা শেষ হতেই আবারও হাঁচি দিয়ে উঠল হুমায়রা। তার লালিত মুখের দিকে তাকিয়ে আর কথা বাড়ালো না কিষাণ। ফোন রেখে হাত বাড়িয়ে কাপটা নিল। তার বালিশের মতো ফুলা হাতখানা চোখে পড়তে আটকে উঠল হুমায়রা। বিস্ময় নিয়ে বলল, হায় আল্লাহ, হাতে কি হয়েছে আপনার? তোর শত্রু চুমা দিছে। বোকা বনে গেল মেয়েটা। ঠোঁট উল্টে বলল, হ্যাঁ, কথা না বাড়িয়ে চা খা, নয়তো আমার চাও তোকেই খাওয়াবো। ধমকে খাটের ওপর পাশে গিয়ে বসলো হুমায়রা, ঠিক স্বামীর বরাবর। কৃষাণ যেই না কাপটা মুখের সামনে নিল, অমনি সাবধান বাণী ছুড়ল, ফু দিয়ে খাবেন, না হলে জিভ পড়ে যাবে। কৃষাণ চা খেতে নিষেধ করায় মেয়েটা ভেবেছে সে হয়তো চা খেয়ে অভ্যস্ত নয়। অভ্যস্ত হবে কিভাবে? ভালো জিনিস মুখে নাই কি এই মানুষ? কৃষাণ গ্রাহ্য করল না তেমন একটা। তা দেখে হুমায়রা আবারও বলল, সাবধানে খাবেন। কথাটা শেষে বেখিয়ালি নিজেই ফু ছাড়া চায়ের কাপে চুমুক দিয়ে দিল। ও সন্তুষ্টতার সাথে সাথে জিভ জ্বালা করে উঠল মেয়েটার। কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো অস্পষ্ট আর্তনাদ। সেদিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল কৃষাণ। সেই হাসির শব্দে নিস্তব্ধ কক্ষটাকে কোনো একটা রূপকথার জগতে মনে হলো হুমায়রার কাছে, যেখানে দুঃখের কোনো চিহ্ন নেই। নিজের জ্বালা ভুলে মানুষটার হাস্যোজ্জ্বল মুখে পানে মনটা মুগ্ধের নাই তাকিয়ে রইল মেয়েটা। চোখের পলক যেন আজ পড়তেই ভুলে গিয়েছে। সৃষ্টিকর্তার বুঝি এত সুন্দর একটা মুহূর্তও লিখে রেখেছিলেন তার নসিবে। হুমায়রাকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে হাসি থেমে গেল কৃষাণী। তাৎক্ষণিক নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। হুমায়রাকে তখনও তাকিয়ে থাকতে দেখে চোখ মুছে গাম্ভীর্যতা এনে বলল, এভাবে ভালভাল করে তাকিয়েছেন কেন অশ্লীল নারী? সম্বিত ফিরল মেয়েটার। কৃষাণের শেষের কথাটা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। বলল, কি বললেন? কিছু না। কথা না বলে চা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। বলে চায়ের কাপে চুমুক বসালো সে। হুমায়রাও আর কথা বাড়ালো না। সাবধানতা বজায় রেখেই চা খাওয়ায় মন দিল। ঠান্ডা পরিবেশ, হাতে গরম চায়ের কাপ, আর সাথে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ। এ যেন একটা আকাশকুসুম বাস্তব হয়ে ধরা দিয়েছে তার নাগালে। চা খাওয়ার শেষ পর্যায়ে হুমায়রা বলে উঠল, হাবি যাবে না খেয়ে প্রতিদিন রাতে ঘরে এসে এমন একটা চায়ের আটা দিলেও মন্দ হয় না, বলুন? একজোড়া তীক্ষ্ণ চোখে নিক্ষিপ্ত হলো মেয়েটার ওপরে। সেই দৃষ্টিতে ঘাবড়ালো না রমণী। মুচকি এসে বলল, আদেশ বা নিষেধাজ্ঞা নয়, প্রস্তাব করলাম আর কি। মদ খেয়ে প্রতিদিন ঘরে ফিরে তোকে মেরে তান্দুরি বানালেও মন্দ হয় না, বল? ভেতরে উচ্ছ্বাসটা ধপ করে নিভে গেল হুমায়রার। মুখটা চুপসে গিয়ে ফুটো বেলুনের মতো হয়ে গেল। তার মুখের এমন পরিবর্তনেও কেন জানে হাসি পেল কৃষাণের। আজ তার কি হয়েছে কে জানে, সবকিছুতে এত সুখ সুখ লাগছে কেন, আর এমন হাসতেই বা মন চাচ্ছে কেন? মলিন মুখে বসা থেকে উঠে পড়ল হুমায়রা। খালি কাপগুলো নিয়ে উঁচু করে হাঁটাতে হলো। তা থেকে কৃষাণ বলে উঠল, কিরে, কিছু বললি না যে? আপনাকে প্রস্তাব দেওয়াই ভুল হয়েছে আমার। রুম ছেড়ে পালিয়ে বেরিয়ে গেল হুমায়রা। সেদিকেই তাকিয়ে বিছানায় গা এলিয়ে দিল কৃষাণ। বড্ড বেশি ঘুম পাচ্ছে তার। অতঃপর হুমায়রা কাপগুলো রেখে এসে শুয়ে পড়ল। মধ্যবর্তী দূরত্বটা বয়ে গেল আগের মতোই। রাতের শীতলতা কাটিয়ে হালকা উষ্ণতার পরশ নিয়ে মেঘমালা ভেদ করে উকি দিল দিবাকর। কিছু মেঘের লালাভ বর্ণ ধারণ করে আছে, অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে নীলিমাকে। ক্ষণে ক্ষণে পাখিদের কিচিরমিচির জানান দিচ্ছে এক নতুন দিনের। ঘুমের মাঝে সহসা নিজের হাতের মধ্যে ঠান্ডা কিছু অনুভব করলো কৃষাণ। মনে হচ্ছে কেউ যেন আলাদা বাতাস দিচ্ছে তার হাতে। পরপর দুবার একই অনুভূতি হতেই চোখ খুলে তাকালো সে। হুমায়রাকে হাতের মধ্যে ফু দিতে দেখে
এক লাফে শোয়া থেকে উঠে বলল, এই তুই কি করছিলি? আকস্মিক ঘটনায় ভড়কে গেল হুমায়রা। কিছুক্ষণ স্বামীর সন্দিহান দৃষ্টির পানে তাকিয়ে ধাতস্থ হয়ে বলল, আরে আপনার হাতে দোয়া পরে ফু দিচ্ছিলাম। এসব ঝাড়ফু দেওয়া করে আমায় বশ করতে চাইছিস, তাই তো? ইয়াল্লাহ, কি বলছেন এসব? তোকে বিশ্বাস নেই, এর জন্যই তো আজকাল তুই সামনে আসলেই বলতে গিয়েও থেমে গেল ছেলেটা। তাকে মাঝপথে থামতে দেখে হুমায়রা অনুসরণ করে বলল, আমি আসলে কি? তুই সামনে আসতে বিরক্ত হই আমি। এখন যা এখান থেকে, ঘুমিয়েও শান্তি নেই মরা। কথা গড়িয়ে ফেলল সে। এরপর আবারও উপর হয়ে শুয়ে পড়ল। এদিকে কতক্ষণ এক শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল হুমায়রা। অতঃপর রুম ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘরে সকলের খাবার তৈরি করাতে ব্যস্ত হুমায়রা আর ইকরা। ইকরাকে বারবার নিষেধ করার পরেও কাজে হাত লাগিয়েছে সে। হুমায়রা বলেছে দুজনে খাবার তৈরি করতে তার কোনো সমস্যা হবে না। অথচ কে শুনে কার কথা? কাজের এক ফাঁকে ইকরা প্রশ্ন করে বসল, গতকাল ছাদে কি চেয়েছিলি? চুপ বড় করে তাকালো হুমায়রা। তারা জানা মতে ইকরা তো ঘুমিয়েছিল। তাহলে এসব জানলো কিভাবে? সে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কিভাবে জানলি? আরেকটু হলে তো পুরো এলাকাবাসী জেনে যেত। মানে মানে আমার বখাটে ভাইয়া ওরফে তোর বখাটে স্বামী কাল যেভাবে ডাকছিলে তাকে, বাড়ির দেওয়ালগুলো যেন ফেটে যায়নি এই ঢের। উনি আমায় ডেকেছিলেন। তো আমি কি মিথ্যা বলেছি? আমার ঘুম তো আর ভাইয়ার ডাকেই ভেঙেছে। ও, আমার তো মনে হচ্ছে ভাইয়া তোর প্রেমে ধীরে ধীরে পিছলে পড়েছে। কালকে রাতে তোকে না পেয়ে কেমন অন্যরকম লাগছিল ভাইয়ার চেহারা। কেন যেন ইকরার কথাগুলো বিশ্বাস করতে পারছে না হুমায়রা। তার বান্ধবী তার মিথ্যা বলবে না, এটা সে জানে। তার মানে কি সত্যিই মানুষটা তার খোঁজে বাকল হয়েছিল? তবে আচরণ দেখে তো পুরো উল্টো মনে হয়। তাদের কথার মাঝে ঘুমঘুম চোখে রান্নাঘরে প্রবেশ করলো কৃষাণ। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। মাত্র ঘুমতে নিয়েছিল, এর মাঝে আবার ইয়াসমিন বেগম কল দিয়েছেন। শুরু করলেন, আর থামার নাম নেই তার। বাড়িতে আপাতত তার ফোন ছাড়া আর কোনো ফোন নেই। একটা আগে থেকেই ফোন নেয়। মাঝে মাঝে দরকার হলে মায়ের ফোনে নেয় সে। ফোন দিলেই নাকি বিগড়ে যাবে, তাই ফোন দেওয়া হয়নি তাকে। আর হুমায়রা এ বাড়িতে আসলেও মাত্র কয়েকদিন হলো, যার দরুন তার কাছেও কোনো ফোন নেই। তাই বাধ্য হয়ে ঘুম থেকে উঠে এসেছে ছেলেটা। নে কথা বল। ইকরার নিকট ফোনটা বাড়িয়ে ধরল কৃষাণ। পরপর যেতে যেতে আদেশ চলল, কথা শেষ হলে মোবাইলটা রুমে দিয়ে আসবি। মানুষটা যাওয়ার পানে তাকিয়ে রইল হুমায়রা। এবেলায় আবার তখনকার মতো মুখে মলিনতা নেই। ইকরা কথাগুলো শোনার পরে সেটা অজান্তেই উধাও হয়ে গেল। ইকরা মোবাইল নিয়ে মায়ের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম মিষ্টি করে শুধালেন, কি করছিস তোরা? রান্নাঘরে আছি হুমায়রার সাথে। ও, তা ওই নবাবপুত্তর গতকাল রাতেও কি দেরি করে এসেছিল? না, ভাইয়া গতকাল রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। শুক্রিয়া। স্বাভাবিকভাবেই ফিরেছিল না মাতাল হয়ে? স্বাভাবিকভাবেই। ভালোই। আচ্ছা, আমরা আজকে এসে পড়ছি। কেন? এমনি একটা কাজ আছে, বাসায় ফিরতে হবে। আলবেদের মামা বাড়িতে যাব না। কি কাজ? আসলেই জানবে। ঘড়িতে তখন সকাল 9:30। বাস্তবায় বাড়িতে এলেন মির্জাবাড়ির কর্তৃগণ। ইকরা ও হুমায়রা মনে হাজার প্রশ্ন চাপা রেখে তাদের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম হুমায়রাকে বললেন, হুমায়রা, একটু আমার রুমে আসো তো। যে আসছি আম্মু। ইকরার দিকে এক পলক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে শাশুড়ি পেছন পেছনে হাঁটা দিল হুমায়রা। ইয়াসমিন বেগম বোরকা খুলে হুমায়রাকে ভেতরে ডাকলেন। সন্দিহান মনে ধীরে ধীরে এগিয়ে গেল হুমায়রা। বসো। তার পাশে জায়গা দেখিয়ে বলল ইয়াসমিন বেগম। বাত মেয়ের মতো বসল হুমায়রা। এর মাঝে টস্ট পায়ে রুমে হাজির হলেন নাজমিন বেগম। দুই চা একবার চোকাচুকি করলেন। পরপর নাজমিন বেগম বলা শুরু করলেন, আজকে ইকরাকে দেখতে আসবে। যেহেতু দুদিন বাদেই রোজা, তাই এখনই সব হবে। ছেলে একজন ইমাম, আমার চাচাতো ভাইয়ের ছেলে, একেবারে লাখে একজন। ইকরাকে গতকাল আমার চাচি দেখে প্রস্তাব রেখেছিল। তোমার শ্বশুর বলেছে আগে ইকরার সম্মতি নিয়ে আমাদেরকে জানাতে। এখন তুমি গিয়ে আগে ইকরার সাথে এই বিষয়ে একটু আলোচনা করে দেখো। যদি মত থাকে তাহলে আমরা কথা বলবো। আর পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ছেলে এতে অমত করবে না, উল্টো ওর পড়ালেখায় আরও সাহায্য করতে পারবে। এতে ইকরারও সুবিধা হবে। মনোযোগ সহকারে সব কথা শুনল হুমায়রা। বরাবরের মতোই বিনয়ী হয়ে উত্তর করল, আচ্ছা, আমি কথা বলে দেখছি। ইকরাকে নিজস্ব পছন্দ আছে? তোমার সাথে তো সবাই বলে। তোর দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করল হুমায়রা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাজমিন বেগম। বললেন, আচ্ছা, এখন তাহলে যাও তুমি। আর হ্যাঁ, কৃষাণকে আজকে বাসায় থাকতে বলো। বড় চায়ের কথায় সায় জানালো ইয়াসমিন বেগম। বললেন, হ্যাঁ, তাকে বাসায় থাকতে হবে। আর ইকরার আগে তার কাছে যাও, না হলে এখনই ট্যাং ট্যাং করে চলে যাবে। আমার মেয়ে কখন আমাদের তো নিষেধাজ্ঞা জানাবে না, তা আমি জানি। হ্যাঁ সূচক মাথা তুলিয়ে উল্টো করে হাঁটে ধরল হুমায়রা। সেও জানে ইকরা বিয়েতে অমত করবে না।
তাই আগে কৃষাণের কাছে যাওয়ার জন্যই পা বাড়ালো। সকাল থেকে মুড চাঙ্গে উঠে আছে কৃষাণের, চোখে মুখে বিরক্তি নিয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছে সে। শার্টের সবগুলো বোতাম খোলা হওয়ার ক্ষণে ক্ষণে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে তা। গায়ে পারফিউম স্প্রে করে হাত দিয়ে চুলকে ঠিক করে নিল। পরপর পিছু করে ওমাইরাকে দেখতেই বিরক্তি আকাশ ছুঁয়ে গেল ছেলেটার। এমনিতে সকাল থেকে এই মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে একদমটাও ঘুমাতে পারেনি। মস্তিষ্ক জুড়ে শুধু প্রশ্নের মেলা। আজকাল এই মেয়েটার সামনে আসলে কেন দুর্বল হয়ে পড়ে সে? কেন বা মেয়েটার চিন্তায় ইদানিং নিজের বন্ধুদের সাথে আড্ডায় ফেলে বাসায় চলে আসে? আর গতকাল রাতে মেয়েটার জন্য মনের ভিতরে যে আকুলতা উপলব্ধি করেছিল, এরপরে তো তার মনে হচ্ছে মেয়েটা তাকে নিজের আয়ত্তে না নিয়ে ফেলে। সেটা সে কখনোই হতে দেবে না। নিজের বিন্দাস লাইফের মধ্যে কোনো নারীর দখলদারি সে কখনোই মানবে না। এখন থেকে এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তার ভাবনার মাঝেই ওমাইরা মুচকি হেসে বলল, ভার্সিটি যাচ্ছেন? না, ভণ্ডামি করতে যাচ্ছি। সর সামনে থেকে, বলে হুমায়রা পাশ কাটিয়ে চলে গেল। সাথে সাথেই পিছন ডাকলো হুমায়রা, শুনুন না একটা কথা। চেষ্টা করা সত্ত্বেও ডাকটা উপেক্ষা করতে পারল না কৃষাণ। সে যেতে চাইলেও পা জোড়া যেন সায় দিচ্ছে না এমন মিষ্টি ডাকটা উপেক্ষা করার। অগত্যা পিছু ফিরল, গম্ভীর স্বরে বলল, কি চাই? নিকট এগিয়ে এসে হুমায়রা, মানুষটাকে দেখে মনে হচ্ছে বড্ড রেগে আছে। কথাটা বলতে গেলে কেমন যেন ভয় লাগছে মেয়েটার। তবুও সাহস নিয়ে বলল, বলছি যে আজকে কি ভার্সিটি থেকে বেশি ইম্পর্ট্যান্ট ক্লাস আছে? আজকে নাকি ইকরাকে দেখতে আসবে। কথাটা সম্পূর্ণ করতে পারল না হুমায়রা। তাকে থামিয়ে দিয়ে কৃষাণ ব্রু কুচকে বলল, তো আমি কি করব? তাদের সামনে কি নৃত্য পরিবেশন করব? না মানে আপনি আজকে বাসায় থেকে গেলে ভালো হতো। তোর কি মনে হচ্ছে না তুই আজকাল একটু বেশি বাড়িয়েছিস? আমার উপরে হুকুমদারি করার সাহস কোথায় পাচ্ছিস তুই? হুমায়রার দিকে এগোতে এগোতে বলল কৃষাণ। মানুষটার সেই আগের রূপ দেখে মনে ভয় হানা দিল মেয়েটার। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় চালিয়ে উত্তর করল, আপনি যা ভাবছেন তা নয়। আসলে ওনারা যদি এসে মেয়ের ভাইকে বাসায় না দেখে তাহলে ব্যাপারটা কেমন না? আবার হচ্ছে আপনাদের আত্মীয়। সামনে থাকা রমণীর কথায় শান্ত স্বরে বললা কথাগুলো যেন সহ্য হলো না কৃষাণের। শক্ত হাতে হুমায়রার দুবাহু চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল সে। কঠোর স্বরে বলল, আমাকে দেখলে কি তোর ৮-১০টা সংসারের ছেলের মতো মনে হয় যে তুই যা বলবি তাই করব শুনবো? জ্ঞান দিস তুই আমার? ভাবছিসটা কি তুই? দুদিনের এই ভালো রূপ দেখিয়ে আমায় বসায় এনে ফেলবি? সাধুপুরুষ বানিয়ে ফেলবি? তবে কান খুলে শুনে রাখ, কোনো নারীর জন্য এই বকাটে কৃষাণ কখনো নিচের বিন্দেস লাইক ছাড়বে না। এইসব সংসার টংসারের প্যারাই আমি নেই, আমার থেকে দূরে থাকবি। বলে হুমায়রাকে ধাক্কা মেরে দুপদাপ পায়ে রুম থেকে ত্যাগ করলো কৃষাণ। আজমের মানুষটার এমন কঠোর আচরণের কারণ খুঁজে পেল না মেয়েটা। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল স্বামীর প্রস্থানের দিকে। সে পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখা যাক আমার মনে যাক কত দূর জোর। কাঠপাটা রোদ, ব্যবসা গরমে গাছালয়ে যাবার জোগাড়। গাছের পাতা যেন নড়তে ভুলে গিয়েছে। খাকা রোদ্দুরে তপ্ত হয়ে আছে মাঠঘাট। ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে 4 বন্ধু। সবাই বিরক্তি চোখে তাকিয়ে আছে কৃষাণের দিকে। ছেলেটা আসার পর থেকে এই অবধি একের পর একটা সিগারেট ধরেই যাচ্ছে। সবাই একটা হলেও ক্লাস করেছে, অথচ সে যাবে বলেও ক্লাসে যায়নি। এমন কেন করেছে, কি হয়েছে সেটাও বলছে না। কিরে আর কত ফুকবি? আজকে আর কোথাও যাবি না? দুপুরে খাবার খাবে কখন? অদৃষ্ট চিত্তে বলে উঠল রবি। তার কথায় বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না কৃষাণের মাঝে। উল্টো কিছুক্ষণ চুপ থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল, কষ্ট দিলাম অন্যকে, বুক কেন চলছে আমার? এতগুলো সিগারেট খেয়েও বুকের জ্বালা কমছে না কেন? কি খেলে ভেতরে জ্বালা কমবে? চোখ ছোট ছোট হয়ে গেল সকলের। 4 জোড়া প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করা হলো তার উপরে। সাইবুল কণ্ঠে সন্দেহ নিয়ে জানতে চাইল, কাকে কষ্ট দিয়েছিস? তোর নানিকে। কৃষাণের এমন তারা কথার পৃষ্ঠে কিছু বলার সুযোগ পেল না কেউ। এর আগে ছেলেটা উঠে দাঁড়ালো, কোনোরূপ কথাবার্তা ছাড়াই হাঁটে ধরল। সকলে চেঁচিয়ে বলল, এই কোথায় যাচ্ছিস? জানি না, যেখানে মন চাই যেতে সেখানেই যাব। শান্তি লাগছে না। বোকা বনে গেল 3 বন্ধু। এতক্ষণ ধরে জায়গা থেকে নড়ানো যাচ্ছিল না, আর এখন কিনা নিজে নিজে চলে যাচ্ছে, তাও তাদেরকে রেখে। আজকাল কেমন লাগছে ছেলেটাকে। মিররের সামনে নীল রঙের একটা 3 পিস সাথে হিজাব পরে বসে আছে ইকরা। পেছনে দাঁড়িয়ে হিজাবের ঠিকঠাক মতো সেফটি পিন লাগিয়ে দিচ্ছে হুমায়রা। মুখে কোনো প্রসাধনের স্থান নেই, তবুও চেহারার বাঁকে বাঁকে উপচে পড়েছে এক অন্যরকম মায়া। সেই মায়াময় বদনখানায় দেখা মিলেছে খানিক লজ্জার আভা। কেমন যেন ভেতরটা অস্বাভাবিক লাগছে ইকরার। বিয়ের কথা শোনার পর থেকেই মন গহীনে আশ্রে পড়েছে বিভিন্ন মিষ্ট অনুভূতি। তবে বিয়েতে কোনো অমত নেই তার। উল্টো পাত্রকে তার আগে থেকে পছন্দ বললেই চলে। ছোটবেলা থেকেই নানু বাড়িতে গেলে লোকটার মাঝে মাঝে দেখতে পেত সে। কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। বুঝে পর আর দেখা হয়নি অবশ্য। অনেকদিন পর গতকাল আসার সময় হঠাৎ রাস্তায় দেখেছিল। তখনও মাটির দিকে চেয়ে হাঁটছিল লোকটা। ইকরার বাবার সাথে কথা বলার মাঝেই
একবার চোখে পড়েছিল মানুষটার উপরে, এরপর আর ফিরে তাকায়নি সে। কেননা তার মন কখনো লোকটার প্রতি ভালো লাগা কাজ করলেও সেটা নিতান্তই একজন ভালো পুরুষ হিসেবে অন্য কোনো অনুভূতি ছিল না। কিন্তু এখন যে ওই মানুষটাই তার স্বামী হতে চলেছে ভাবলে বুকটা কাঁপছে। মাশাআল্লাহ, একদম হুড়পুড়ি লাগছে আমার সখীকে। তোর ভালো পুরুষ দেখলে তো এবার চোখ নামাতেই পারবে না। ধুর, এসব কি বলিস সখী, আমার লজ্জা লাগছে। ইকরার কথায় খিলখিল করে হেসে উঠল হুমায়রা। তখন ছেলের সম্পর্কে তথ্য দেওয়ার সময় ইকরা বলেছিল সে চিনে লোকটাকে অনেক ভালো। একথা শোনার পর থেকেই হুমায়রা শুধু কথায় কথায় তোর ভালো পুরুষ বলে জ্বালাচ্ছে তাকে। বান্ধবীর লজ্জা মাখা মুখখানা থেকে মুচকি হাসল হুমায়রা, বলল, আচ্ছা, ওনারা মিনিট খানেকের মধ্যে এসে পড়বেন। এর আগেই আমি রান্না করে চলে যাই। ভাইয়া কি আজকেও ভার্সিটিতে চলে গিয়েছে? চলন্ত পদযুগল থেমে গেল হুমায়রার, মনে পড়ে গেল সকলের কথা। এতক্ষণে ব্যস্ততার বাজে ওসব মনেই রাখিনি সে। পেছু ফিরে বলল, ইনশাল্লাহ এসে পড়বে উনি, চিন্তা করিস না। একই উত্তর সকালে শাশুড়ি মাকেও দিয়েছিল হুমায়রা। কোনো একটা অজানা কারণেই তার মন বলছে কৃষাণ আসবে। এত কিছু পরেও কেন এই আশা বেঁচে আছে তার মনে জানা নেই। শুধু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে যাচ্ছে যেন মানুষটা আসে। সময় ফুরালেও তার মন পরিবর্তন হচ্ছে না। হয়তো সৃষ্টিকর্তার ডাক তার কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িময় সরগম, লোকজনে কোলাহলে মুখরিত হয়ে আছে মির্জাবাড়ির ড্রয়িং রুমটা। প্রতিদিন বিকেলের দিকে যেখানটায় নিস্তব্ধতা বিরাজ করে, আজ সেখানে খুশির আমেজ পড়েছে। ইয়াসমিন বেগমের পুরো চাচার পরিবার এসেছেন ইকরাকে দেখতে। যদিও ওনারা বলেছিলেন ছেলে ও তার মা বাবাকে পাঠাতে, তবে নিজের চাচার পরিবার বিদায় ইয়াসমিন বেগম বারবার ফোন করে বলেছেন যেন প্রত্যেকে আসে। তারা তো অনুরোধে আর না এসে পারেননি ওনারা। ইয়াসমিন বেগম চাচার বেঁচে নেই। চাচি নুরুন্নাহার বেগম ও তার এক ছেলে নাসির মোল্লা, তার স্ত্রী হালিমা বেগম, তাদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে হুজাইফা আর ওমর, যার জন্য ইকরাকে পছন্দ করা হয়েছে। ছোট ছেলে আবদুল্লাহ আল আজাদ, একমাত্র মেয়ে খাদিজাতুল কোবরা, নাম ক্রমানুসারে পরিবারের মেজর সন্তান। বিয়ে হয়েছে বছর তিনেক, একটা বাচ্চাও আছে। বাড়িতে প্রবেশ করে চেনা মুখগুলো দেখে কপাল কুঁচকে গেল কৃষাণের। এগুলো এখানে কি করেছে? আর আজকে না ইকরাকে দেখতে আসার কথা? 1 মিনিট, তাহলে কি এরাই সে আত্মীয় যাদের কথা হুমায়রা সকালে বলেছিল? এরাই দেখতে এসেছে ইকরাকে? দরজার সামনে কৃষাণকে এমন চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে নুরুন্নাহার বেগম বলে উঠলেন, আরে, এটা কি আমাদের সেই ছোট্ট নাতনিটা? কথায় কথায় রেগে আগুন হয়ে যেতছে। বৃদ্ধার কণ্ঠে সম্বিত ফিরল কৃষাণে। সকালের উৎসুক দৃষ্টি নিক্ষেপ হলো তার ওপরে। সবার দৃষ্টিতেই প্রশ্ন। সে ছোটবেলার পর কৃষাণকে দেখতেই কেউই দেখতে পায়নি, যার দরুন একটু চিনতে দ্বিধা হচ্ছে। নাসির মোল্লা আঙ্গুল তাক করে জানতে চাইলেন, কৃষাণ? হ্যাঁ, না চাইতেও উত্তর করল কৃষাণ। পরপর সবগুলো দৃষ্টিকে উপেক্ষা করে হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। একবার আর চোখে পুরো ড্রয়িং রুমে খুঁজল কাঙ্ক্ষিত মানুষটার মুখ, তবে তার অস্তিত্ব কোথাও নেই। পুবি ওটাকে খাতিচার প্রশ্ন কানে পৌঁছাতেই থমকে গেল কৃষাণের চলন্ত পাঁচুগোল। তাৎক্ষণিক পিছু করে তাকালো সে, দেখলো রান্নাঘরের দিকে আঙ্গুল তাক করা খাতিচার। রান্নাঘর থেকে খাবার নিয়ে মাত্রই সেখানে উপস্থিত হলো ইয়াসমিন বেগম। তার হাতে খাবারের ট্রে এগিয়ে দিয়েছে হুমায়রা। মানুষজন আসার পর থেকে একবারও রান্নাঘর থেকে বের হয়নি সে, শুধু মাঝে মাঝে রান্নাঘরে দেওয়ার অবধি খাবার দিয়ে এগিয়ে গিয়ে দিয়েছে, তাও আবার এক হাতে হিজাব দিয়ে মুখ ঢেকে। যেখানে নিজের শ্বশুরদের সামনে যাওয়া থেকেই বিরত থাকার চেষ্টা করে, সেখানে এতগুলো মানুষের সামনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুঝোয়ার পর থেকে নিজের মামা পাতিত আর কোনো পুরুষের সামনেই যায়নি সে। তবে ভাগ্যক্রমে সেদিন সামনে পড়েছিল বখাটে কৃষাণের। এখন সেই পুরুষটাই তার স্বামী। ভাইয়ের মেয়ের প্রশ্নে ইয়াসমিন বেগম মুচকি হেসে উত্তর করলেন, ওটাও আমাদেরই মেয়ে। আমার কথা সম্পূর্ণ করতে পারলেন না ইয়াসমিন বেগম। তার আগেই নুরুন্নাহার বেগম বলে উঠলেন, আরে, তোর আরেকটা মেয়ে আছে, আগে বলবি ইয়াসমিন। তো সেও কি মাদ্রাসায় পড়ে? ইকরার সাথেই পড়ে। মুগ্ধ হলো বৃদ্ধা। আজকাল এমন মেয়ে পাওয়া দুষ্কর। যেহেতু চোখের সামনে মেয়ে পড়ে গিয়েছেন, তাই সে সুযোগটা আর হাতছাড়া করতে চাইলেন না তিনি। বললেন, মাশাল্লাহ, এক কাজ করলেই তো পারি, আমার দুই নাতির জন্য তুই মেয়েকে নিয়ে। ও শুধু এবারই মেয়ে নয়, এবারই বউ। আসমিক একটা ভরাট স্বর ভেসে আসলো পেছন থেকে। থেমে গেল সবর পরিবেশ। সকলের দৃষ্টি আকর্ষণ করল সেই কণ্ঠের মালিক। কৃষাণের কথা শুনে নুরুন্নাহার বেগম চুপসে যাওয়া মুখে বললেন, এই বাড়ির বউ? ও আচ্ছা, নাজমিনের ছেলের বউ। এই বাড়ির ছোট ছেলের বউ। আর আপনারা যে কাজে এসেছেন সে কাজ করুন, আশেপাশে নজর দেওয়া ভালো লক্ষণ নয়। আবারও সেই একই গলার জোরে জবান থামল বৃদ্ধে। এবার কথাটা আজাদের দিকে তাকিয়ে বলল কৃষাণ। চোখে মুখে একটা অদ্ভুত কাঠিন্য।
কৃষাণের অমন দৃষ্টিতে রান্নাঘর থেকে চোখ সরিয়ে আনলো তাৎক্ষণিক। তখন মেয়েটার চোখে দেখতেই মুগ্ধ হয়েছিল সে। বোনের কাছে জানতে চেয়েছিল মেয়েটাকে। তার কথাতেই হুমায়রার পরিচয় জানতে চেয়েছিল খাদিজা। এরপর থেকে সেই রমণীকে দেখার উদ্দেশ্যে বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে ছেলেটা, যা চোখ এড়ায়নি কৃষাণের। তার এমন তারা কথার অসন্তুষ্ট ফুটে উঠল বৃদ্ধার মুখে। জলিল মির্জা ছেলের দিকে শাসানোর চোখে তাকালেন, সেদিকে লাপাত্তা কৃষাণ। পরিস্থিতি স্বাভাবিক করতে খলিল মির্জা বললেন, এটা আমাদের কৃষাণের বউ, আমার ছেলের বউ ঠিক করা আছে, ঈদের পরে সে বিয়ে করবে। ও আচ্ছা, তাই তো বলি, তোমাদের আরেক মেয়ে থাকলে আমি দেখলাম না কেন? এ ব্যাপারে কেউই আর কোনো কথা বললেন না। নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম সবার উদ্দেশ্যে খাবার এগিয়ে দিলেন, অতঃপর আপ্যায়নে মগ্ন হলেন বাড়ির কর্তা কর্তৃগণ। ফ্রেশ হয়ে কোনো মতো গায়ে একটা টি শার্ট জড়িয়ে আবার ড্রয়িং রুমে এলো কৃষাণ। ঘরে কিছুতেই মন টিকছে না তার, বারবার মনে হচ্ছে ওই লাফাঙ্গাটা আবার এদিক ওদিকে তাকাচ্ছে না তো। হলো তাই, ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেল আজাদ উকিঝুঁকি দিয়ে রান্নাঘরের দিকে তাকাচ্ছে। মেজাজ চওড়া হলো ছেলেটার। পা বাড়াতে গিয়ে তখনই কল এলো রবির নাম্বার থেকে। মেসেজ একেবারে 480-তে পৌঁছালো। তবে ফোন ধরলো, বলল, অসময়ে ফোন দেওয়া কি তোর হরমোনগত স্বভাব? এই লাফাঙ্গা, কোথায় আছিস তুই? কখন আসছিস আড্ডায়? আড্ডায় মায়ের বৃদ্ধা আঙ্গুল। ওইদিকে আমার সংসার নিয়ে টানাটানি, সে এসেছে আড্ডা নিয়ে। ফোন রাখ কুলঙ্গার কোথাকার। বলে আঙ্গুল চেপে ফোন রেখে দিল সে। অভ্যাসের ব্যক্তির উত্তর শোনারও প্রয়োজন বোধ করল না। নিজে কি বলেছে এসবের গ্রাহ্যও করল না। ড্রয়িং রুমে তখন নারীদের উপস্থিতি নেই, সবাই ইকরার ঘরে গিয়েছে। আর ওমেরের বাবাকে নিয়ে বাইরের পরিবেশ দেখতে গিয়েছেন জলিল মির্জা আর খলিল মির্জা। সে ধপ করে এসে বসলো আজাদের পাশে, একেবারে রান্নাঘর আড়াল করে বসলো। অসময়ে কৃষাণের এমন আগমনে ঘাবড়ে গেল আজাদ। আমতামতা করে বলল, আরে কৃষাণ ভাই, আপনি? বয়স কত তোর? কৃষাণের শক্ত চেহারা দেখে গলা শুকিয়ে কাঠ হলো যুবকের। মেকি হেসে বলল, 22। 2 বছর জুনিয়র। কাঁধে হাত রেখে বলল কৃষাণ। ঠোঁটে হাসি থাকলেও চেহারার মাঝে এক অদ্ভুত কঠোরতা ফুটে উঠেছে তার। কিছুক্ষণ চুপ থেকে আজাদের কানের কাছে মুখ নিল, ধারালো স্বরে বলল, বয়সের পার্থক্যতা মাত্র 2 বছর হলেও তোমার চোখ দুটো তুলে ফেলতে আমার 2 মিনিট সময় লাগবে না জুনিয়র। আমি কিন্তু তোমাদের মতো সাধু পুরুষ নয়, সুতরাং চোখে লাগাম টানো, বেঁচে থাকার স্বপ্ন বোনো। বলি প্যান্টের পকেটে হাত দিয়ে শেষ বাজাতে বাজাতে রান্নাঘরের দিকে চলে গেল কৃষাণ। তার যাওয়ার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল আজাদ। এমন কঠিন কথা আজ অব্দি শোনেনি ছেলেটা। এই বারবার ওদিকে কেন যাচ্ছিস তুই? সহসা পরিচিত কণ্ঠস্বরটা শুনতে পেয়েই কর্মরত হাতটা থেমে গেল হুমায়রার। তড়িৎ গতিতে পিছু ফিরে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটল। বলল, আপনি কখন এলেন? মেয়েটার ক্লান্ত মুখে ফেলা চেয়ে আর ঘাট দ্বারার উত্তর দিল না কৃষাণ। বলল, কিছুক্ষণ আগে। ও, সবার সাথে দেখা হয়েছে? হুম। তুই এটা বল, বারবার ওদিকে যাচ্ছিস কেন? ওদিকে বলতে রান্নাঘরের দক্ষিণ দিকটায় বোঝাচ্ছে কৃষাণ। দক্ষিণ দিকে গেল ড্রয়িং রুম থেকে তাকে দেখা যায়, অবশ্য মুখ দেখা যায় না, শুধু পেছনটা দেখা যায়। তবে এই ব্যাপারটাও সহ্য হচ্ছে না কৃষাণের। তার চোখ ছোট ছোট হয়ে তাকালো হুমায়রার দিকে। আবারও সেদিকে যেতে যেতেই বলল, ওখানেই তো সব রাখা, ওখানে তো শুধু চুলাটাই আছে। মেয়েটা 2-3 কদম এগুলো কি না এগুলো না, তার আগে কোমরের মতো অনুভব করলো একজোড়া বলিষ্ঠ হাত। বিদ্যুৎ শক খাওয়ার মতো কেঁপে উঠল তার তনু দেহখানা। বিস্ময়ে চোখজোড়া হাসির ডিমের মতো আকার ধারণ করলো। ঠোঁট নেড়ে কিছু বলতে নেবে তার আগেই পায়ের নিচ থেকে মাটির অস্তিত্ব সরে গেল। নিজেকে হাওয়ায় অনুভব করতেই ভয়ে 2 হাত চাপড়ে ধরল স্বামীর দুকাত। বা খাড়ালো মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের পুরুষটির দিকে। রান্না করে একেবারে উত্তর দিকে এনে হুমায়রাকে নামিয়ে দিল কৃষাণ। তারপর নিজে দক্ষিণ দিকটাই গিয়ে দাঁড়ালো। বলল, কি লাগবে বল, আমি দিচ্ছি, খবরদার ওদিক থেকে নড়বি না। হুমায়রার কানে ঢুকলো সেসব কথা। মেয়েটা তখনও ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্য চলে গেল সে। পিছনে কাণ্ঠ আর কথা শুনে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, যেন আজ নড়লেই ব্যালেন্স ছাড়াবে। এদিকে হুমায়রার অমন দৃষ্টিতে সম্বিত ফিরল কৃষাণের। সে এতক্ষণ কি করেছে, কি বলেছে মনে পড়তে আফসোসে চোখ মুখ খিচে নিল সে। হাত দিয়ে ঘাট চলে তাকালো ড্রয়িং রুমের দিকে। দেখলো আজাদ এখনো একই জায়গায় বসছে, তবে চোখ তার অন্যদিকে। কিন্তু এই ছেলেকে বিশ্বাস নেই, তাই এখান থেকে তার নড়া ঠিক হবে না। কিন্তু সে কেন এত কিছু ভাবছে মেয়েটাকে নিয়ে? কোনোভাবে কি জেলাস ফিল হচ্ছে তার? মস্তিষ্কের এমন ভাবনায় প্রবল নিষেধাজ্ঞা জানালো তার কঠন বোন। বলল, ধুর, তার কেন জেলাস ফিল হতে যাবে? আর এমনিতেও এই মেয়েটা এখন এবারই বউ, যদিও সে মানে না, কিন্তু এবারে সবাই তো মানে, এবং তার বোনের বান্ধবী হিসেবে মেয়েটাকে কোন নজর থেকে বাঁচানো কোনো ভুল নয়। মস্তিষ্ককে নিজের মতো বুঝিয়ে থামিয়ে দিল সে। অব্যাহত রইল নিজের কাজে। তবে আসলে কি তাই? জিরা গুঁড়োর বয়ানটা দিন তো।
হুমায়রার কথায় তাৎক্ষণিক পেছন ফিরে তাকালো কৃষাণ। দেখল একসাথে সবগুলো মশলার বয়াম রাখা, তাও আবার একই রঙের। এমনিতেই তো জিরার গুঁড়ো চেনেই না সে, আবার এতগুলোর মাছ থেকে সেটাকে খুঁজে বের করতে গিয়ে পড়লো মুসিবতে। ভ্রান্তের নয় কিছুক্ষণ চেয়ে রইল, প্রশ্ন ছুড়ল, জিরা গুঁড়ো দেখতে কি কালার? প্রশ্নটা শুনে আহাম্মক বনে গেল হুমায়রা। আজ মনে হয় বিস্ময়কর সব ঘটনা দেখতে দেখতে অক্কা পাবে সে। কিছুক্ষণ চুপ থেকে ভেবে উত্তর করল, কিছুটা কফি কালারের মতো। একে একে সবগুলো বয়ামের ঢাকনা খুলে দেখতে লাগলো কৃষাণ। 3 নম্বর বয়ামের ঢাকনা খুলতেই দেখা মিলল কাঙ্ক্ষিত রঙের মশলার। সঙ্গে সঙ্গে সেটাই ঢাকনা লাগিয়ে হুমায়রার দিকে ঢিল ছুঁড়ে মারল, বলল, নেই। বয়াম খুলতেই নাকে প্রবেশ করল ম্যাজিক মশলার তীব্র সুঘ্রাণ। 2 দিন আগেই ঘরের মধ্যে বানিয়েছিল ইয়াসমিন বেগম। সবগুলো মশলায় একটু বেশি রং আনিয়ে ব্লেন্ডার করেছে, যার দরুন রংটা অনেকটা কফির মতোই এসেছে। স্বামীর পানে অসহায় চিত্তে চাইল মেয়েটা, বলল, এটা ম্যাজিক মশলা। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কৃষাণের। হাত দিয়ে ঘাট চলে নিজেকে সংযত রাখার চেষ্টা চালালো। বিরক্তি নিয়ে বলল, সবগুলোর ভেতরে রঙের বয়াম রাখলেই তো হতো। আবার নারীজাত। চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা। তারা তো বাইরের থেকেই মশলার পরিমাণ দেখে বয়াম চিনে ফেলে। এখন মহাশয় বয়াম খুলে দেখেও যদি চিনতে না পারে, এটা তাদের দোষ। অবশ্য না চেনাই স্বাভাবিক। কিছুক্ষণ আগে স্বামীর দেওয়া নিষেধাজ্ঞা বলে বসলো মেয়েটা। পা এগিয়ে এদিকটায় আসতে নেবে অমনি ঠিক করে উঠল মানুষটা। এই এই এই, তুই এদিকে আসছিস কেন? নিষেধ করেছি না তোকে? কথা না শুনে পা কেটে ঘরে বসিয়ে রাখবো। চলন্ত কদম স্থির হলো রমণী। চুপসে যাওয়া মুখে বলল, আপনি তো চিন্তায় সমস্যা হচ্ছে, তাই ভাবলাম আমি। এত ভাবতে হবে না তোর। হুমায়রাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল কৃষাণ। এগিয়ে এসে চোখ মেরে বয়ামটা নিয়ে নিল। পরপর আবারও জিরা বয়াম খুঁজতে লাগলো সে। আর হুমায়রা অবাক চোখে তার কাণ্ড দেখে গেল। এক পর্যায়ে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েই গেল কৃষাণ। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটা নিয়ে হুমায়রার দিকে এগোতে লাগলো। এর মাঝে খাবারের ইটো বাসন নিয়ে কথা বলতে বলতে রান্নাঘরে প্রবেশ করলেন 2 জা। সামনে তাকাতেই জবানে কুলো পেটে গেল তাদের। ইয়াসমিন বেগমের হাত থেকে বাসনগুলো পড়তে নিলেই দৌড়ে এসে সামনে নিল হুমায়রা। ভদ্রমহিলার সেদিকে খেয়াল নেই। তিনি জবান সাঙ্গে তুলে বললেন, আপা, এ কি দেখছি আমি? আমার রান্না করে স্বয়ং নবাবপুত্র নাকি? নাজমিন বেগম কথা খুঁজে পেলেন না। পলকহীন চোখে কৃষাণের মশলার বয়াম হাতে ধরে তাকিয়ে রইলেন। মা চাচিদের এমন রিয়াকশনে বিরক্ত হলো ছেলেটা। দরজা ফাঁক খুলে ড্রয়িং রুমে তাকালো, দেখলো আজাদ এখন সেখানে নেই। তাৎক্ষণিক বয়ামটা আগের জায়গায় রেখে স্থান ত্যাগ করলো। তিনজোড়া দৃষ্টি একত্র হয়ে তার প্রস্থান পথে চেয়ে রইল। কৃষাণ যেতে ইয়াসমিন বেগম হুমায়রার কাছে এসে জিজ্ঞেস করলেন, এখানে কেন এসেছিল ও? আমি নিজেও জানি না আম্মু, উনি আসলে কি যেন করলেন, আবার চলেও গেলেন। কিছুই মাথায় ঢোকেনি আমার। আরে ছোট, বাদ দাও তো। হয়তো বউকে দেখতে এসেছিল। তোমার ছেলে তো আজকাল বইয়ের প্রতি ভালোই গলেছে। দেখলে না তখন ড্রয়িং রুমে কি করলো? এখন চলো ওনাদের এগিয়ে দিয়ে আসি। নাজমিন বেগমের কথা শুনে লজ্জায় মাথা নুইয়ে নিল হুমায়রা। ওনারা কি ভাবছেন এসব? মানুষটা কি আর তাকে দেখতে এসেছিল নাকি? উল্টো পুরোটা সময় কি আজব কাণ্ড কারখানা ঘটালো আর তাকে ধমকিয়েই গেল। তবে প্রশ্ন হচ্ছে, ড্রয়িং রুমের কোন কথা বললেন তার শাশুড়ি? কি করেছিলেন উনি? তার জন্য কিছু করেছিলেন, কিন্তু সেটা কি? গোধূলির আগমনে লালাপবর্ণ ধারণ করতে চলেছে নীলিমা। পাখিরা এদিক ওদিকে ছোটাছুটি বাদ দিয়ে বাসায় ফিরে ব্যস্ত হয়েছে। কিছুক্ষণ আগে জনমানবপূর্ণ মির্জা বাড়িটা এখন একেবারে ফাঁকা। কারো শব্দ, উচ্চ শব্দ বা হাসির বালাই নেই। নিজের কর্তীরা কাজ শেষে মাত্র যে যার ঘরে বিশ্রাম নিতে গিয়েছে। সারাদিনের তোড়ঝাপ শেষে এবেলায় এসে একটু বসার জো পেয়েছে সকলে। রান্নাঘর গুছিয়ে অলস ভঙ্গিতে ইকরার রুমে প্রবেশ করল হুমায়রা। শাশুড়িদের থেকে শুনেছে উভয় পক্ষেই ছেলে মেয়েকে পছন্দ হয়েছে, এমনকি বিয়ের ডেটও নির্ধারণ করা হয়ে গিয়েছে। ইকরার বাবা চাচা যেদিন দেশ ছাড়বেন তার আগের দিনেই বিয়ে হবে। দুপুরের পর এতক্ষণে তার সাক্ষাৎ পেল ইকরা ভেবেছিল একটু অভিমান করবে, তবে প্রিয় সুখের ক্লান্ত মুখোশটি দেখতেই সব অভিমান উবে গেল। বলল, এখন এখানে আসতে গেলে কেন? একটু গিয়ে বিশ্রাম করে নিতি। সমস্যা নেই, খানিক বাদে তো আজান পড়বে, নামাজ পড়ে একেবারে বিশ্রাম নেব। ইকরার পাশে বসলো হুমায়রা। মুখ খুলে কিছু বলতে নেবে তার আগে দরজার বাইরে থেকে গলা খাকারি দিল কৃষাণ। এমন সময়ে তাকে মোটেও এখানে আশা করেনি 2 বান্ধবী। দুজন একেবারে চোখাচোখি করলো। পরপর ইকরা বলল, ভিতরে এসো। শার্ট পরে একেবারে বাইরে বেরোনোর জন্য তৈরি হয়ে এসেছে কৃষাণ। ভিতরে ঢুকেই ইকরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তো বিয়ে কি ফাইনাল? হ্যাঁ। দুনিয়াতে এত ছেলে থাকতে তোর কি ওই ছেলেকেই পছন্দ হলো? ব্রজোড়া কুচকে গেল ইকরার। সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলল, পছন্দ না হওয়ার কি আছে? কেন, তোমার পছন্দ হয়নি? না, ছেলে যেমন তেমন, তবে ছেলের পরিবার আমার একদমই পছন্দ হয়নি। নাক সিটকালো ইকরা। বলল, তোমার পছন্দ হলেই কি আর না হলেই কি, সবার পছন্দ হয়েছে মানেই বিয়ে ফাইনাল।
কি খচ্চর রে তুই, বড় ভাইয়ের সামনে এভাবে বিয়ের কথা বলিস? এসব শিখেছিস মাদ্রাসায়? মেজাজ খারাপ হলো ইকরার, কথায় কথায় খালি মাদ্রাসার কোটা। সে রেগে মেগে বলল, বিয়ে কোনো খারাপ জিনিস নয়, যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। আচ্ছা যাই হোক, ওসব বাদ দে, তোকে কত টাকা দিয়েছে সেটা বল। চোখ ছোট হয়ে গেল মেয়েটার। এতক্ষণে বুঝতে পেরেছে এমন সময়ে কৃষাণের এখানে আসার কারণ। তোমাকে কেন বলতে যাব? এই হুজুরনি, তুই বল কত টাকা পেয়েছ? ও, হঠাৎ প্রশ্নে কিছুটা থতমত খেয়ে গেল হুমায়রা। এতক্ষণ নীরব দর্শক হয়ে শুধু ভাই বোনের কথাগুলো শুনেছে, তবে ইকরা কত টাকা পেয়েছে তা সে নিজেই জানে না। তাই ইকরাকে চোখের ইশারা করতে জানতে চাইল। ইকরা কিছুই বলল না, অসহায় চোখে চাইল মেয়েটা। পরপর আবারও জিজ্ঞেস করলো। এবেলায় আর তারামি করল না ইকরা, বাইরের দিকে তাকিয়ে উত্তর করলো, 2002 টাকা। শোন বোন, তুই 2 টাকা রেখে ভাইয়াকে 2000 টাকা দিয়ে দে, ভাইয়া পরে তোকে ডাবল ফিরিয়ে দেবে। কথা শুনে চোখ কপালে উঠে গেল হুমায়রার। ইকরার উপরে তেমন একটা প্রভাব পড়ল না, কারণ সে আগে থেকে এরকম কিছু শোনার জন্য প্রস্তুত ছিল। সে চোরা চোখে একবার ড্রেসিং টেবিলের দিকে তাকালো, তখনই হিজাবের সেফটি পিন খুলতে গিয়ে ওখানেই টাকাটা রেখে এসেছে। চুপি চুপি বিছানা থেকে নেমে পড়ল, কৃষাণকে পাশ কাটিয়ে গিয়ে টাকাটা হাতে নিয়ে দিল বৌদর। তবে রুম ছেড়ে পালাতে যেতে পারল না। এর আগেই তার সামনে এসে দাঁড়ালো কৃষাণ, বলল, কিরে পালাচ্ছিস কোথায়? তুমি কি গো ভাইয়া, সব ভাইয়ারা কাজ করে তাদের বোনদের টাকা দেয়, আর তুমি আমার থেকে টাকা নাও? তোকে কে বলেছে এসব? এখন বাংলাদেশে কোনো ছেলেটা কাজ করে, ম্যাক্সিমাম ছেলেরাই বেকার হয়ে করে আর ফুর্তি করে। কেন আলবি ভাইয়া কাজ করে না? তো তোর আলবি ভাই কি বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশ থেকে টাকা কামানো যায় না, গেলেও তা দিয়ে আমার পকেট খরচই হবে না। আর আমার আবার দেশের প্রতি খুব টান, তাই আমি দেশ ছাড়ছি না। তোর বাপের টাকাতেই চিল করব, খাবো। তোমার যা মন চাই তুমি তাই করো, এখন এখান থেকে যাও। আমি আমার টাকা তোমায় দিচ্ছি না। বনো না ভালো। ভাইয়ের এমন মিষ্টিটাকেও বলল না রমণী, বুঝতে পারলো টাকা ছাড়া এই খচ্চর পুরুষ বেদাই হবে না, কিন্তু সেও কি কম নাকি? এখন টাকা দিলেই গিয়ে বন্ধুদের সাথে লুডো খেলে বা হাবিজাবি খেয়ে আসবে, তাই কখনোই টাকা দেওয়া যাবে না। উল্টো করে আবারও ঘরের ভিতরে হাঁটা দিল, সাথে চলল কৃষাণও। হুমায়রা বসে থাকা উঠে ডাপচাপ করে তাকিয়ে রইল ভাই বোনের কাণ্ড দেখে। কেন জানি দেখতেই ভালো লাগছিল তার। ভাই বোনের সম্পর্ক বুঝি এমনও হয়। তার তো কেউ নেই, তাই এই সম্পর্কে কোনো ধারণা নেই। ভাবনার মাঝে সহসা কৃষাণের থেকে বাঁচতে হুমায়রা পিছিয়ে গিয়ে লুকালো ইকরা। শুধু তাই নয়, পরপর মাথায় দুষ্টবুদ্ধি চাপতেই হুমায়রাকে ধাক্কা মেরে বসল। বেশ জোরেই মেরেছে ধাক্কাটা। আসমিক ঘটনায় ব্যালেন্স সামলাতে না পেরে হুমায়রা গিয়ে পড়ল একবারে সামনে থাকা কৃষাণের বুকে। হুমায়রাকে পড়া থেকে বাঁচাতে অজান্তেই তার পিঠে পেঁচিয়ে ধরল কৃষাণ। নিমিষেই থমকে গেল পরিবেশ, অপ্রত্যাশিত স্পর্শে বেসামাল হলো দুটি হৃদয় স্পন্দন। ভয়ে হুমায়রার ভেতরে হরফের মতো লাফাচ্ছে। বুক থেকে মাথা তুলে ভয়ার্ত চোখজোড়া স্বামীর মুখে পানে রাখল রমণী। দেখল ওই কালো মণিচোরা তার উপরে নিবদ্ধ। নিজের কাছে সফল হয়ে যেই না একটু খুশি হতে নিবে ইকরা, অমনি তার খুশিতে এক বালতি পানি ঢেলে নিস্তব্ধ পরিবেশে ধ্বনিত হলো কৃষ্ণানের চিরপরিচিত তারা কণ্ঠ। ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাই, তারপর স্টার জলসের নায়ক নায়িকাদের মতো পায়ের তলা থেকে শুরু করে মাথা অব্দি দেখ। থতমত খেয়ে গেল তুই বান্ধবী। এক লম্হাই কৃষাণের থেকে দূরত্ব বজায় আনলো হুমায়রা। একবার রাগে দৃষ্টিতে তাকালো হুমায়রার দিকে। ইকরা সেদিকে খেয়াল নেই। ভাইয়ের অগ্নিদৃষ্টি দেখে দৌড় লাগালো সে। দরজার নিকট যেতেই সামনে দিলেন ইয়াসমিন বেগম। কড়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? তোমার ছেলে। পেছন ফিরে কৃষাণের দিকে আঙুল তাক করে কথাটা বলতে নিয়েও হঠাৎ থেমে গেল ইকরা। কি করেছে ও? কিছু করেনি, ছেলেকে আমার পছন্দ হয়েছে কিনা জানতে এসেছিল। মেকি হেসে কথা ঘুরিয়ে ফেলল ইকরা। ভ্রু গুটিয়ে গেল কৃষাণের। হঠাৎ পোল্টি মারল কেন এই মেয়ে? তাকে বাঁচানোর জন্য তো কখনোই না, উল্টো তার নামে সব বদনাম কিভাবে করা যায় সেই পথ খোঁজে। তাহলে এখন কি হলো? সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে রইল ইকরার পানে। পরপর কিছু একটা ভেবে তাকালো পাশে থাকা রমণীর পানে। দেখল চোখ বুঝে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সে, যেন এইমাত্র কোনো বিপদের থেকে বেঁচেছে। আবার তাকালো ইকরার দিকে, দেখল উমায়রাকে চোখ দিয়ে সান্ত্বনা দিচ্ছে সে। তাৎক্ষণিক ঘটনা মাথায় ধরল তার। বুঝতে পারলো ইকরার কথা ঘোরানোর কারণ। মেয়ের কথা শুনে কিছু বললেন না ইয়াসমিন বেগম। ছেলের দিকে এক পল তাকিয়ে বললেন, ও আচ্ছা, এখনই মাগরিবের আজান দিয়ে ফেলবে, কথা শেষ করে নামাজ করে এসো। মায়ের প্রস্থান হতেই ভাইয়ের দিকে এগিয়ে এলো ইকরা। হাতের টাকা থেকে 1000 টাকা কৃষাণের দিকে বাড়িয়ে বলল, নাও, আর দিতে পারবো না, লাগবে না তোর টাকা, তোর কাছেই রাখ। বলেই স্থান ত্যাগ করলো কৃষাণ। দরজার সামনে এসে একবার তাকিয়ে দেখলো কাঙ্ক্ষিত রমণীটির মায়াবী মুখ পানে। রাতের প্রথম প্রহর, আশেপাশে সোডিয়ামের আলোতে আলোকিত হয়ে আছে চারিপাশ। যানবাহনের যান্ত্রিক আলোতে ক্ষণে করে বিভিন্ন রঙে রঙিন হচ্ছে রাস্তাঘাট। ছোট ছোট ছায়ের টঙগুলোতে আড্ডা জমাচ্ছে বেশ কিছু বেকার যুবকের।
গরম চায়ের সাথে জুড়ে বসেছে কথার ঝুড়ি। কাঙ্ক্ষিত চেয়ারে টঙ্গে এসে থামল কৃষাণের ছুটন্ত পদযুগল। সেখানে আগে থেকেই বাকি 3 বন্ধু উপস্থিত। কৃষাণকে দেখতেই 3 জোড়া সন্দিহান চোখ পড়ল তার ওপরে। ওই চায়ের কাপে চুমুক দিয়ে সন্দিহান কণ্ঠে বলল, মামা, আজকাল তোমার মধ্যে কেমন যেন ঘাবলা ঘাবলা লাগতাছে। ব্যাপারটা কি বলো তো? ঘাবলা আমার মধ্যে না, তোদের মাইন্ডের মধ্যে। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিয়ে কাঠের বেঞ্চায় বসল কৃষাণ। মামা, 1 কাপ চা দাও তো। পরপর লাইটার জ্বালিয়ে সিগারেট ধরতে ধরতে দোকানদারের উদ্দেশ্যে বলল কৃষাণ। এর মাঝে শোনা গেল রবির কণ্ঠ। তা ঘাবলা না থাকলে তোর বোনের সংসারের কথা বললি রে? প্রশ্নটা শুনে কিছুটা ভরকে গেল কৃষাণ। মনে পড়ল দুপুরবেলার কথাগুলো। তখন রাগের মাথায় কি আবল তাবল বলে ফেলেছে, নিজেরই ঠিকমতো খেয়াল নেই। তবে এখন যেভাবেই হোক পরিবেশ সামলাতে হবে। ও, ওটার কথা বলছিস? আরে আজকে ইকরাকে দেখতে এসেছিল। ওইদিকে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আর এদিকে তুই কল দিয়ে আটার কথা বলছিস। তাই ওসব বলছিলাম। পরিবারের সকল সদস্যকে নিয়েই তো সংসার, তাই না? তাৎক্ষণিক মাথায় যা আসলো তাই বলে দিল কৃষাণ। সামনের ব্যক্তিদের সন্দিহান দৃষ্টিখানিক স্বাভাবিক হলো বোধহয়, তবে পুরোপুরি নিশ্চিত হলো না। রবি তার উপর পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সবে বুঝলাম, তবে আমার কেমন যেন তোকে চেঞ্জ চেঞ্জ লাগছে। কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? প্রেম শব্দটা শুনতেই কৃষাণের মনস্ফটে ভেসে উঠল একটা মায়াবী মুখ। প্রেমে পড়েছে কিনা জানা নেই, তবে আজকাল হৃৎকটরে একটা মায়াবিনীর অবাধ্য বিচরণ চলেছে। তার একটুখানি সান্নিধ্যে সুপ্ত অনুভূতিরা কেমন বেনামি ঝড় তোলে। মনে মনে আওড়ালো কৃষাণ, মুখে বলল, দূর, ওসব প্রেম ভালোবাসার মতো প্যারাময় জিনিস এই কৃষাণ মির্জার নেই। একেবারে হাওয়ার উড়নের মতো কথাগুলো বলে ফেলল সে। বন্ধুর কথায় বিশ্বস্ত চিত্তে হাসলো বাকিরা। রাত তখন 11টার কাছাকাছি। বাড়ির মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো কৃষাণ। তালমাতাল হয়ে নয়, স্বাভাবিকভাবেই ফিরেছে। এমন নয় যে নেশা করেনি। যতটুকু করেছে তা একেবারেই সীমার মধ্যে। ওই দিন হুমায়রার গলায় কাটা দাগ দেখার পরে তার অত্যাধিক নেশা করে বাড়ি ফিরে না সে। যতটা করে নিজেকে ব্যালেন্স রাখার মতো। রুমের সামনে এসে বসে থেকে দরজা লাগানো দেখতেই পুরো কুচকে গেল কৃষাণে। তাৎক্ষণিক সিটকানে খুলে রুমে প্রবেশ করল সে। দেখল মানবশূন্য কক্ষখানা। পরপর কোনোদিন না তাকিয়ে হাঁটা দিল পাশের রুমের উদ্দেশ্যে। দরজায় অনবরত করাঘাত করে শব্দে কাছে ঘুমটা ভেঙে গেল ইকরার। বিরক্তিতে চশচক শব্দ বেরিয়ে আসলো মুখ দিয়ে। দরজা খুলে সম্মুখে কৃষাণকে দেখে মেজাজ তুঙ্গে উঠল। ইদানিং তার রাতের ঘুম হারাম করে ছেড়েছে। সামনের অসহ্য মানব প্রতিদিন তার দরজায় করাঘাত নাড়ে না। স্বভাব পরিণত হয়েছে কৃষাণের। মেয়েটা নাকমুখ চেটকে জিজ্ঞেস করল, আজকে আবার কি হয়েছে? তোর বান্ধবী কই? মামার বাড়িতে চলে গিয়েছে। ফাজলামো করছিস আমার সাথে? এতটুকু সময়ের মধ্যে মামা বাড়িতে চলে গিয়েছে? ফাজলামো কেন করতে যাব? আন্টি নাকি শরীর খারাপ, তাই সন্ধ্যার পর আঙ্কেল এসে ওকে নিয়ে গিয়েছে। আর আঙ্কেল তো তোমাকে কল করেছিল, তুমি তো রিসিভ করনি। ব্রুজোড়া টানটান হলো কৃষাণে। কোনোরূপ বাক্যবাই না করে হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। পকেট থেকে মোবাইল বের করে দেখল হুমায়রার মামার নাম্বার থেকে 7টা কল এসেছে। মায়ের ফোনের জন্য মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিল, যার দরুন বুঝতে পারেনি সে। এখন কি কল ব্যাক করবে? না, এখন ফোন ব্যাক করলে হুমায়রা মামা মামি কল ধরবে। ওই মেয়ের কাছে তো আর ফোন থাকে না। আর তার এত সব ভেবে লাভ কি? ওই মেয়ে নেই, ভালোই হয়েছে। শান্তিমতো সিগারেট টানা যাবে ভেবেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। আকাশের পানে তাকিয়ে উঠতে লাগলো বিষাক্ত ধোঁয়া। অনেকদিন বাদে নিজের রুমটায় এসে ঠিকমতো একটু নিঃশ্বাস নিতে পারছে না হুমায়রা। কোথায় পেটে জ্বালা করেছে বারংবার। সে সকালে যে একটু নুডলস খেয়েছিল, এই অবধি পেটে একটা দানাও পড়েনি। ইয়াসমিন বেগম বারবার খাওয়ার কথা বললেও শোনেনি মেয়েটা। বলেছিল হাতের কাজগুলো সেরে একেবারে খাবে। কিন্তু তার হলো কই? কাজ শেষ করে ইকরার রুমে চলে গেল। অতঃপর নামাজ শেষ করে খেতে যাবে এর আগে উপস্থিত হলো তার মামা। মামির অসুস্থতার কথা শুনে খাওয়া দাওয়ার কথা ভুলে তাৎক্ষণিক চলে আসলো। অথচ এখানে এসে চা দেখলো আর শুনলো মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছে। হুমায়রা বাড়িতে ঢোকা মাত্রই রেখা বেগমকে একেবারে সুস্থ সবল দেখতে পেল। চোখে মুখে প্রশ্ন নিয়ে মামুনির শরীর সম্পর্কে জানতে চাইল। রেখা বেগম প্রথমেই বেশ মিষ্টি স্বরে কথা বললেন। হুমায়রা ভাবলো তার দূরত্ব হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে তার মামুনি। সেও ফোনেও কত মিষ্টি করে কথা বলল সেদিন। কিন্তু তার সকল চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছুক্ষণ পর রেখা বেগম জিজ্ঞেস করলো, টাকা পয়সা কত এনেছিস দেখি? মামুনির এহেন প্রশ্নে হকচকালো হুমায়রা। নিজেকে তাতস্থ করে বলল, কিসের টাকার কথা বলছি মামুনি? আমি তো কোনো টাকা আনিনি। সাথে সাথেই নিজের আগের রূপে ফিরে এলেন ভদ্রমহিলা। কর্কশ কণ্ঠে বললেন, মামুনির শরীর খারাপের কথা শুনেও শ্বশুর বাড়ি থেকে একটা টাকাও আনলি না তুই? এই দিলেই এতদিনে পেলে পুষে বড় করার প্রতিদান। সেই ছোট থেকে আমার ঘাড়ে বসে বসে খেয়েছিস, অথচ বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই তোর। বিমোহিত চিত্তে পুরোটা সময় সামনের মহিলার দিকে তাকিয়ে রইল হুমায়রা।
এই যে শুরু হলো তার ননস্টপ বয়ান, শেষ হলো অনেক আগে ঘুমানোর পর। রাতে খাওয়ার সময় হুমায়রার 7 বছরের মামাতো বোন অর্ণা তাকে ডাকতে আসায় মেয়েকেও ইচ্ছে মতো বকাঝকা করেছে রেখা বেগম। অতঃপর বরাবরের মতো খেতে দেওয়া হয়নি হুমায়রাকে। এই 17 বছরে এসবে পরিপূর্ণ অভ্যস্ত সে। খাওয়া যে কালকেও জুটবে না তার কপালে তাও ভালো করে জানে। খাটের সাথে হেলেন দিয়ে মাথার উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে হুমায়রা। চোখ বেয়ে টপটপ করে পানি ঝরছে। হঠাৎই মনে পড়ল ছোটবেলায় লোকমুখে শোনা কথা কিছু, যে মেয়ে বাপের আদর পায় সে স্বামীর আদর পায় না, আর যে বাপের আদর পায় না সে স্বামীর আদর বেশি পায়। তবে তার বেলায় কেন দুটো ক্ষেত্রে অবহেলা মিলল? আচ্ছা, এই যে সে এখানে চলে এসেছে, মানুষটার কি তার কথা মনে পড়েছে? ক্ষণে ক্ষণে কি তার মতো বাকুল হয়ে উঠেছে হৃদয়? কৃষাণ কবে একটু ভালোবাসবে তাকে? অনিশ্চিত যাত্রায় নিশ্চয়তা কবে দেবেন সৃষ্টিকর্তা? আর কত ধৈর্য ধারণ করতে হবে তাকে? মাঝে মাঝে যে বর্জ্য ভেঙে পড়ে সে, মন বলে সব আশা বুঝি এবারেও ফিরে বিফলে যাবে। কিন্তু সৃষ্টিকর্তার উপরে তার বিশ্বাস হারায় না। প্রতিবেলায় মনে পড়ে কোরআনের একটি আয়াত, ফা ইন্না মা আল উস্টি ইউস্ট্রা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এভাবেই নিজেকে আবারও গড়ে তোলে, বাঁচিয়ে রাখে সব অপূর্ণ আশা। গুনে গুনে দুটো সিগারেটের প্যাকেট শেষ করে রুমে এসেছে কৃষাণ। তখন থেকে বিছানায় এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। মস্তিষ্ক জুড়ে শুধু ভাসছে একটি মুখ। সোফার দিকে তাকালে মনে পড়েছে সেই দিন হুমায়রার চুল টেনে দেওয়ার কথা। খাটের দিকে তাকালে মনে পড়ছে সেই দিন একসাথে চা খাওয়ার মতো মুহূর্ত। আর বারান্দায় যখন ছিল পুরোটা সময় ওই দিন তাকে বোঝানোর মুহূর্ত, গর্ভবতী শুধু হুমায়রার প্রতিচ্ছবি। কোনোভাবে মস্তিষ্ক থেকে সরানো যাচ্ছে না মেয়েটাকে। নিজের উপরে নিজেই বিরক্ত হচ্ছে কৃষাণ। কি অসহ্য! ওই মেয়ের কথা এভাবে মনে পড়ার কি আছে? যেখানে যাচ্ছে সেখানে ওই মেয়ের চিত্ত চোখে ভাসছে। মেয়েটা কি পাগল করে ছাড়বে নাকি তাকে? এভাবেই কেটে গেল একটা যন্ত্রণাদায়ক রাত্রি। অজান্তে একসাথে নির্ঘুম পার করলো দুপাশে দুইজন মানবী। রজনীর শান্ত ভাব কাটিয়ে ধরণীতে আগমন ঘটল এক নতুন দিনের। শুরু হলো প্রাণীজাতির ছোটাছুটি। ব্যস্ততায় মুখরিত হলো জগৎ। নিত্যদিনের নিয়মকানুন সুরেই ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো কৃষাণ। ভার্সিটি শেষ করে আর বাসায় ফিরেনি আজ। কেন ফিরেনি তার কারণ নিজেরই জানা নেই। বন্ধুদের সাথে আড্ডায় মজেছে সে, তবে কোনোভাবেই ধ্যান দিতে পারছে না। পুরো দিন কেমন যেন শূন্য শূন্য অনুভব হচ্ছে। এত কিছুর মাঝেও এই শূন্যতার কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটা। আড্ডার মাঝেও হঠাৎ ফোনের নোটিফিকেশন এলো কৃষাণের। বরাবরের মতোই তা উপেক্ষা করলো সে। অতঃপর মগ্ন থাকতে চাইলো নিজের কাজে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল পুরো দিনটা। সন্ধ্যার দিকে চায়ের দোকানে এসে কি ভেবে যেন ফোনটা হাতে নিল কৃষাণ। সাথে সাথে চোখ আটকালো স্ক্রিনে ভাসা মেসেজটির পানি। ভাইয়া তুমি এসো তাড়াতাড়ি, হুমায়রা আপুকে নিয়ে যাও। ওহ শিট! অস্পষ্ট স্বরে আওড়ালো কৃষাণ। মেসেজটা এসেছে বিকেলের দিকে হুমায়রা মামার ইমো আইডি থেকে। আর বার্তা প্রেরণ করেছে হুমায়রার মামাতো বোন অর্ণা। সেটা মেসেজ পড়ে বোঝা যাচ্ছে। সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো সে। সবকিছু উপেক্ষা করে পা চালালো নিজ গন্তব্যে। পেছন থেকে ভেসে এসলো ও গন্তি ডাক। টেবিলে অবহেলায় পড়ে রইল চা ভর্তি কাপটা। অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে ধরণী। চারিপাশে বিরাজ করেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। সহসা সেই নিস্তব্ধতা চিরে এক নাগারে করাঘাতের শব্দে মেজাজ তিরিক্ষি হলো রেখা বেগমের। অপর পাশের ব্যক্তিকে ইচ্ছে মতো বকতে বকতে দরজাটা খুললেন তিনি। কিছু করার কথা শোনাতে যাবেন এর আগে কৃষাণের মুখাভাবে দৃষ্টিগোচর হতেই থম মেরে গেলেন। এই সময় মোটেও তাকে আশা করেনি ভদ্রমহিলা। নিজেকে খানিক দাঁতস্থ করে মেখে হেসে বললেন, আরে জামাই বাবা যে, কেমন আছো? ভালো। হুমায়রা কোথায়? বনিতাহীন প্রশ্ন চলল কৃষাণ। জামাইয়ের এমন ব্যবহারে কিছুটা থতমত খেলেন রেখা বেগম। কই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন বা বাড়ির সবাই খবরাখবর জানতে চাইবে, কিন্তু ছেলে দেখি সরাসরি বইয়ের খোঁজ করা শুরু করেছে। ব্যাপারটা বড়টা অদ্ভুত লাগলো তার। তবে কিছু বললেন না। হুমায়রার ঘর দেখিয়ে বললেন, ওই ঘরে আছে। নিশক্তিতে নেতিয়ে পড়া শরীরখানা বিছানার সাথে এলিয়ে রেখেছে হুমায়রা। পুরোটা দিন না খাওয়া, সাথে অত্যধিক কাজকর্ম করে একেবারে বেহাল দশা হয়েছে মেয়েটার। আজকে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজে হুমায়রাকে দিয়ে করিয়েছে রেখা বেগম। একটা কাজ ছেড়ে উঠতে না উঠতে আরেকটা কাজ ধরিয়ে দিয়েছেন। তার এমন অমানবিক ব্যবহারের পৃষ্ঠে কিছুটি বলতে পারেনি হুমায়রা। শুধু দুপুরের দিকে দুমুঠো ভাত চেয়েছিল, তবে সেটাও জোটেনি। হুমায়রা বন্ধ দরজা ভেদ করে আসমিক ভেসে এলো একটা সুপরিচিত স্বর। বহু কাঙ্ক্ষিত মানুষটার গলা কর্ণপাত হতেই অচল মস্তিষ্ক সচল হলো হুমায়রার। সকল দুর্বলতাকে এড়িয়ে হাতে ভর দিয়ে বিছানা ছেড়ে উঠল সে। সাথে সাথে মাথাটা চক্কর কাটল। সেসবে তোয়াক্কা না করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই দৃশ্যমান হলো কৃষাণের উৎকৃপ বদন। তবে তা ঠিকমতো দেখার আগেই সামনের সবকিছু অন্ধকারে তলিয়ে যেতে লাগলো মেয়েটার। দরজায় হেলে হুমায়রাকে এভাবে ঢুলতে দেখে ভ্রু কুচকে গেল কৃষাণের।
মুখ খুলে কিছু বলতে নেবে এর আগে শরীরের ভার ছেলে ফ্লোরে পড়তে নিল হুমায়রা। আঁতকে উঠল ছেলেটা, সাথে সাথে নিজের বলিষ্ঠ হাতের আঁচলাই নিয়ে নিল স্ত্রীর লুটিয়ে পড়া দেহখানা। কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো উদ্বিগ্ন স্বর, হুমায়রা। কোনো সারা শব্দ পাওয়া গেল না রমণীর তরফ থেকে। ফের শোনা গেল একই কণ্ঠ, এই হুজুরনি, এই কি হয়েছে তোর? হুমায়রার গালে হালকা চাপড় মেরে বলল কৃষাণ। এবারও চার দেওয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো তারই কণ্ঠ। অন্য কণ্ঠে কোনো অস্তিত্ব মিলল না সেখানে। সময় বায়না করে হুমায়রাকে করে তুলে নিল কৃষাণ। বিছানার চারদিকে পা চালিয়ে গলায় জোর গলায় হাঁক ছাড়ল, অর্ণা। মিনিট খানেকের মধ্যেই ছুটে এলো অর্ণা। সামনে দৃষ্টিগোচর হতেই চিৎকার করে উঠল, আবার কি হয়েছে? জলদি এক গ্লাস পানি নিয়ে এসো। হুমায়রাকে বিছানায় শুতে আদেশ শুনল কৃষাণ। সাথে সাথে দৌড়ে পানি আনতে গেল অর্ণা। পলকের মাঝেই ফিরে এলো। সাথে রেখা বেগমও এসেছে। এসে ড্রামাটিক মেয়েদের মতো ভঙ্গিমায় শুরু করলেন, হায় আল্লাহ, কি হলো আমার মেয়ের? মায়ের এমন অভিনয়ে নাক ছিটকালো অর্ণা। চুপচাপ কৃষাণের হাতে নিয়ে গ্লাস এগিয়ে দিল। হাতের মধ্যে হালকা পানি নিয়ে হুমায়রার চোখে মুখে ছিটালো কৃষাণ। চোখে মুখে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে পিটপিট করে চোখ খুলে তাকালো হুমায়রা। সামনে আবিষ্কার করলো একটা প্রিয় মুখ। ঠোঁট নেড়ে কি যেন বলছে সে। কি হয়েছে? বেশি খারাপ লাগছে শরীর? শরীরের অস্বাভাবিক দুর্বলতার কারণে কৃষাণের প্রশ্নের উত্তর দিতে পারল না হুমায়রা। নিবু চোখে চেয়ে রইল অপলক। হুমায়রাকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল কৃষাণ। পরপর পানি ধরল তার মুখের সামনে। নিমিষেই গ্লাস খালি করলো হুমায়রা। কি হয়েছে? শরীরের এই অবস্থা কিভাবে হলো? কৃষাণের প্রশ্নে হুমায়রা কিছু বলার আগেই রেখা বেগম বলে উঠলেন, আর বলো না, সারাদিন কিচ্ছুটি খায়নি মেয়েটি। এত করে বললাম কিছু খেয়ে নে, আমার কথা শুনলই না। ওনাকে খেতে ইচ্ছে করছে না। মামুনির এমন চাহা মিথ্যা কথাই তার দিকে বিস্ময় নিয়ে তাকালো হুমায়রা। অনা তো মুখের ভাষে হারিয়ে ফেলেছে। মেয়েটার ইচ্ছে হলো এখন সবটা সত্যি বলে দিতে, তবে নিজের মায়ের বলা কাজটা করতে পারল না। হুমায়রা কিছুক্ষণ মামুনির দিকে ওভাবেই তাকিয়ে রইল, কিছু বলল না। এমনিতেও মামুনির ব্যাপারে কৃষাণকে কিছুই বলতো না সে। অন্য কিছু বলে পরিস্থিতি সামনে নিত, তবে রেখা বেগম যে উল্টো তাকে দোষারোপ করে দিবেন তা ভাবেনি। মামুনির দিকে থেকে দৃষ্টি সরিয়ে আনলো হুমায়রা। পরপর তাকালো পাশে দাঁড়ানো মানবের দিকে। থুতনিতে হাত দিয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সে। এভাবে কি দেখছে মানুষটা? তার উপরে রেগে আছে কি? তার ভাবনার মাঝে কৃষাণ অর্ণার উদ্দেশ্য আবারও আদেশ ছুড়ল, অর্ণা, তোমার আপুর জন্য খাবার নিয়ে এসো। আমি নিয়ে আসছি বলে তস্ত্র পায়ে রুম ছাড়লেন রেখা বেগম। মায়ের পিছু পিছু অর্ণাও গেল। পেটের মধ্যে কি ঢুকিয়েছিস তোর? সারাদিন খাসনি কেন? সহসা খালি ঘরে ধ্বনিত হলো কৃষাণের গম্ভীর স্বর। হুমায়রা কাচুমাচু ভঙ্গিতে বসে রইল। উত্তর দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না। এর মাঝে কৃষাণ আবারও বলল, আর কথা হচ্ছে, একদিন না খেলে বুঝি মানুষ অজ্ঞান হয়ে যায়? তোকে দেখে এবার সত্যিই প্রমাণ পেলাম মাদ্রাসায় পচা খাবার খাওয়ানো হয়, আর এসব খেয়ে তোর শরীরের অবস্থা এমন, নয়তো এত দুর্বল মানুষ হয়? চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা, বলল, আমি মোটেও দুর্বল নয়। আপনাদের বাড়িতেও তো একদিন না খেয়েছিলাম, তখন কি অজ্ঞান হয়েছিলাম? আজকে একটু শরীর খারাপ ছিল, তাই এমন হয়েছে। অবশ্য এটাই তো হওয়ার ছিল। স্বামীকে না জানিয়ে ড্যাং ড্যাং করে এখানে এসে পড়েছিস। এতটুকু শাস্তি তোর প্রাপ্য। মাদ্রাসায় কি শিখিলি এতদিন? স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যায় না, জানিস না? আপনি কথায় কথায় মাদ্রাসা তুলেন কেন? আমি তো আপনাকে অনেকগুলো কল করেছিলাম, আপনি তো ধরলেন না। তাই বলে না জানিয়ে চলে আসবি? উত্তরে চুপ করে রইল হুমায়রা। বুঝতে পারল সত্যি তার উচিত হয়নি কৃষাণকে না জানিয়ে আসার। তবে কৃষাণের অধিকার বোধ দেখে আবেশে হৃদয় জোড়ালো। বাধ্য স্ত্রীর মতো বলল, এবারের মতো এই অপরাধীকে ক্ষমা করুন স্বামী সাহেব। এরপর থেকে আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া কোথাও যাবে না। মেয়েটার এমন বাধ্যতায় অবাক হলো কৃষাণ। এক টুকরো ভালো লাগায় চেয়ে গেল হৃদয়। অজান্তে এই ঠোঁটের কোণে ধরা দিল এক স্নিগ্ধ হাসি। এবেলায় বড্ড আদরে লাগলো স্ত্রী নামক নারীটিকে। সে হুমায়রার নতমুখে পানে চেয়ে দুষ্টু এসে বলল, ক্ষমা তো করাই যায়, কারণ তুই ছিলি না বলে যা শান্তিতে কাটিয়েছিলাম রাত, তাই ক্ষমা করতে অসুবিধা নেই। তার দৃষ্টিতে কৃষাণের দিকে তাকালো হুমায়রা। সব ভালো লাগা উবে গেল অমনি, কিন্তু মানুষটার চোখের দিকে তাকিয়ে কেন যেন মনে হলো সে মিথ্যা বলেছে। তাদের কথার মাঝে খাবার হাতে কলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করলেন রেখা বেগম। দেখলেন কৃষাণ এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বিছানায় বা চেয়ারে বসো। পরপরই মেয়ের উদ্দেশ্যে আদেশ ছুড়লেন, এই অর্ণা, তোর দুলাভাইকে একটা চেয়ার এনে দে তো। দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। আপনি আপনার কাজে মন দিন। কি বেয়াদব ছেলে রে বাবা। থাকে, দাঁড়িয়েই থাক, তোর কি? মনে মনে কথাটা বললেন রেখা বেগম। কথা না বাড়িয়ে প্লেটে রাখলেন হুমায়রার সামনে। পাশে বসলেন নিজেও। হুমায়রা সোজা হয়ে বসার চেষ্টা করলো। হাত বাড়িয়ে ভাতের প্লেটটা ধরতে নিবে এর আগে রেখা বেগম বললেন, তোকে উঠাতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি।
বলেই মুখের সামনে লোকমা ধরলেন তিনি। দুজোড়া বিস্ময়ভূত দৃষ্টি নিক্ষেপ হলো তার ওপরে। বিস্ময় কোটর থেকে চোখজোড়া বেরিয়ে আসতে চাচ্ছে অর্ণার। হুমায়রা তো হা করতেই ভুলে গিয়েছে। শুধু স্বাভাবিক রয়ে গেল কৃষাণ। সে অদ্ভুত দৃষ্টিতে সকলকে পর্যবেক্ষণ করেছে। হুমায়রাকে থম মেরে থাকতে দেখে ধমকে উঠল, এই হা করছিস না কেন? কৃষাণের এমন চড়া গলায় এক লম্হায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো হুমায়রা ও অর্ণা। রেখা বেগম নিজে খানিকটা ভরকে গেলেন। ভদ্রমহিলা নিজের স্বামীর থেকেও কখনো এমন ধমক খাননি। উল্টো স্বামীকে তুচ্ছ তাহারা করে ছাড়েন। আর এই ছেলে কিনা মামি শাশুড়ির সামনে এমন ধমক দেয়, আবার কিনা তুই সম্বোধন করে। তার ভাবনার মাঝেই দাঁত মুখে পড়ে নিল হুমায়রা। ততক্ষণে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন তিনি। হয়তো রেগে আছে বিদায় তুই বলেছে, তার অবশ্য ওতশত ভেবে কাজ নেই। আর কোনো কথা বলেন না কেউই, শুধু মাঝে মাঝে হুমায়রার ভাত চিবানোর শব্দ শোনা গেল। মা মারা যাওয়ার পর এই প্রথম কারো হাতে ভাত খাচ্ছে হুমায়রা, তাও আবার সেই মানুষটার হাতে, যার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য সবসময় কাঙ্গাল হয়ে থাকতো। এবেলায় এসে সে মানুষটার একটুখানি যত্ন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে নিচ্ছে নিজেকে। হোক বা তার লোক দেখানো যত্ন তা করেছে, কেন যেন কান্না পাচ্ছে মেয়েটার। শ্বাস টেনে টেনে নিজেকে বারংবার সামলানোর চেষ্টা চালাচ্ছে। খাবারের শেষ পর্যায়ে হুমায়রার উদ্দেশ্যে কৃষাণ বলল, ব্যাগপত্র কিছু এনেছিলে? কোথায় সেসব? কেন ব্যাগপত্র দিয়ে কি করবে? ব্রো কুচকে জানতে চাইল রেখা বেগম। বাসায় চলে যাব। এবার সে কি কথা? এমন রাতে বাসায় যাবে মানে? আজ রাতটা থেকে যাও। না, না বললে হবে না। এমন রাতের বেলা কোথাও যেতে দিচ্ছি না আমি। উত্তরে কিছু বলল না কৃষাণ। হাত দিয়ে ঘাট চলল। তাকে চুপ থাকতে দেখে সম্মতির লক্ষণ ভেবে রুম ত্যাগ করলেন রেখা বেগম। খালি রুম হতে নিমিষেই। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। হুমায়রার কথার পৃষ্ঠে কিছুক্ষণ চুপ রইল কৃষাণ। কিছু একটা ভেবে বলল, আচ্ছা তুই তাহলে থাক, আমি এখানে থাকতে পারবো না, নিজের রুম ছাড়া থাকতে পারি না আমি। বলে উল্টো করে হাতা দিল কৃষাণ। কদম ফেলতেই টান পড়লো হাতে। কবজিতে উপলব্ধি করলো একটা নরম হাতের। পরপর শুনতে পেল হাতের মালিকিনের আকুতি ভরা স্বর, দয়া করে যাবেন না, আজকের জন্য একটু থেকে যান না। কৃষাণের মনে হলো যান কোরবান দিলেও হবে, কম হবে এই কণ্ঠের পরিপ্রেক্ষিতে। এতটা মায়া ভরা আবদার প্রত্যাখ্যান করার মতো বখাটে কি হয়েছে কৃষাণ মির্জা? তাৎক্ষণিক পিছু ফিরে তাকালো সে। পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সামনে রমণীকে। তখন কান্না আটকানোর চেষ্টা করার ফলস্বরূপ এখনো চোখের নিচে বিন্দু বিন্দু অশ্রুকণা জমা হয়ে আছে হুমায়রার। সেদিকে তাকিয়ে কি জানি কি হলো কঠোর মানবে। সহসা হুমায়রার সামনে চোখে বসলো সে। আঙুল এগিয়ে হালকা করে টোকা মেরে অশ্রুকণাতে সরিয়ে দিল। নিরেট স্বরে বলল, আমি থাকলে তুই খুশি? তড়িৎ উপর নিচ মাথা চাকালো হুমায়রা, মুখে বলল সাথে সাথে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল কৃষাণ। বলল, তাহলে না হয় আজকে একটু মানিয়ে নিলাম। মুচকি হাসলো হুমায়রা। ভেতরে ভয়টা কেটে গেল নিমিষেই। সে জানে কৃষাণ চলে গেলে তার উপরে দিয়ে আরেক দফা ঝড় বইতে দিতেন রেখা বেগম। বলতে সে ইচ্ছে করে কৃষাণকে ডেকে এনেছে। অতঃপর শুরু হয় সেই পরিচিত অত্যাচার। গভীর রাতের অদ্ভুত নিস্তব্ধতা তখন ধরনের প্রতিটি কোণাকে আচ্ছন্ন করে ফেলেছে। কোলাহলপূর্ণ পরিবেশে বিলীন হয়েছে নিদ্রা রাজ্য। চাঁদের স্নান আলো ক্ষণে ক্ষণে উঁকি দিচ্ছে জানালার পর্দা ভেদ করে। সহসা ঘুমের মধ্যে বুকের উপরে একজোড়া নরম হাতের উপস্থিতি টের পেল কৃষাণ। কারো তপ্ত নিঃশ্বাসের তালে মৃদু মৃদু দুলে উঠেছে তার বুকের ঘন লোমগুলো। তন্ডাচ্ছন্ন চোখজোড়া হালকা কুঞ্চিত হলো। নিবু নিবু চোখে চাইতেই নিজের সাথে আবিষ্কার করলো গভীর ঘুমে তলিয়ে থাকা এক ঘুমন্ত পরীকে। তার বুকে মুখ কুচে বেশ আরামে ঘুমিয়ে আছে হুমায়রা। দুনিয়ার সব শান্তি যেন এখানেই খুঁজে নিয়েছে সে। ঘুমের ঘোরে তার হিজাব প্রায় খুলে গিয়েছে। কপালে গলায় পড়ে পড়ে করা কাগজি অবাধ্য কৃষ্টসী যেন একটা অন্যরকম মোহ সৃষ্টি করেছে মেয়েটার মাঝে। যেই মোহের মাধুরীতে নিজেকে মুহূর্তেই হারিয়ে ফেলে কৃষাণ। হুমায়রাকে নিজের থেকে সরানোর চেষ্টা করল না। উল্টো মিটমিটিয়ে আলোয় ঘুমন্ত হুমায়রার কোমল দেহকানা জড়িয়ে নিল তার নিজের সাথে। ফের পাড়ি জমালো ঘুমের দেশে। নিমিষেই বুঝে গেল তাদের মধ্যবর্তী দূরত্ব। নিস্তব্ধতা চিরে ধরনের বুকে প্রতিধ্বনিত হলো ফজরের আজানের শব্দ। আজানের শব্দ কর্ণপাত হতেই খানিক নড়ে উঠল হুমায়রা। এমনিতেই নিজেকে অনুভব করলো কোনো শক্ত বাঁধনের মধ্যে। মনে হচ্ছে কেউ তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে নিজের সাথে আগলে রেখেছে। গলার কাছে ক্ষণে ক্ষণে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে কারো তপ্ত নিঃশ্বাস। রয়ে শয়ে ঘুম ঘুম চোখে জোড়া মেলে তাকালো সে। দেখতে পেল এক সুঠামদেহী মানবকে। তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে গলার মসৃণ ত্বকে মুখ কুচে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কৃষাণ। ঘুমে নিভু নিভু চোখজোড়া এবেলায় বড় বড় হয়ে গেল হুমায়রার। পলক ফেলতে ভুলে বসল। অপলক চিত্তে চেয়ে রইল মানুষটার পানে। এভাবেই কিছুক্ষণ থম মেরে রইল হুমায়রা। পরপর নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে দেখে আস্তে করে কৃষাণের থেকে নিজেকে ছাড়াতে চাইল। তবে মানুষটার শক্ত বাঁধন থেকে ছাড়াতে সক্ষম হলো না। বার কয়েক ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে মৃদুস্বরে ডাকল, শুনছেন? কোনো উত্তর পাওয়া গেল না অপর পক্ষ থেকে। শুনছেন? হালকা ধাক্কা দিয়ে ডাকলো হুমায়রা। এবেলায় ঘুম খানিক হালকা হলো কৃষাণের।
বিরক্তিতে পুরোচোরা কুচকে গেল ছেলেটার। এর মাঝে আবারও কর্ণপাত হলো সেই স্বর। শুনতে পাচ্ছেন? একটু ছাড়ুন। কথা সম্পূর্ণ করতে পারল না হুমায়রা। মাঝপথেই শোনা গেল ঘুমন্ত মানবের মোহগ্রস্ত কণ্ঠ। একটু ঘুমাতে দে না হুজুর নেই, কাউকে সারা রাত ঘুমাতে পারেনি তোর জন্য। খানিকের জন্য ভূমিকম্পের মতো কেঁপে উঠল হুমায়রার নরম সরম কায়া। মানুষটা ঘুম চড়ানো কণ্ঠ আর কথা বলার ধরন, তার পুরুষালী ঠোঁটের স্পর্শ গলাতে লাগতেই পায়ের তলা শুদ্ধ শিউরে উঠল। নড়চড়ে একেবারে বন্ধ হয়ে গেল মেয়েটার। হৃদয়ে জাগ্রত হলো মৃদু কম্পন। শুকনো ঢোকিলে নিজেকে ধাতস্থ করল হুমায়রা। পরপর মনে পড়ল কৃষ্ণের বলা শেষ কথাটা। তার জন্য কালকে সারা রাত ঘুমাতে পারেনি মানে? রাতে যে বলল সে না থাকায় বেশ শান্তিতে নাকি ঘুমিয়েছে, তাহলে কি ওটা মিথ্যে বলেছিল? আসলে মানুষটা ঘুমায়নি, কিন্তু কেন? তার কথা মনে পড়েছে বুঝি? সে সন্দিহান কণ্ঠে কৃষ্ণের থেকে জানতে চাইল, আমি তো ছিলাম না, তাহলে আমার জন্য আপনার ঘুম হলো না কিভাবে? কিছুক্ষণ নীরব রইল চারিপাশ। পরপর পুনরায় শোনা গেল কৃষ্ণের অস্পষ্ট স্বর, আজকাল বড্ড বিড়া দিচ্ছিস তুই। দূরে কোথাও আমার মাঝে মিশে থাকিস। আমার অস্তিত্বে তোর অবাধ বিচরণ কোনোভাবেই থামাতে পারি না আমি। কণ্ঠের মাঝে তার ঘুমের রেশ ফুটে উঠেছে, যার দরুন কণ্ঠ বারবার নিভে যাচ্ছে। শেষের কথাগুলো একেবারে শুনতেই পেল না হুমায়রা। আর এমনিতেও কথা বলার সময় কৃষ্ণের ঠোঁট যখন বারবার তার গলা স্পর্শ করেছে, তখন জমে বরফ হয়ে গিয়েছে মেয়েটা। অগত্যা আর কথা বাড়াল না, অবচেতন প্রাণীর মতো চুপ মেরে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না, নামাজের সময় শেষ হয়ে যাবে। তাই আবারও নিঃশব্দে ওঠার চেষ্টা করল। অমনি ধমকে উঠল কৃষাণ, মার খাবে কিন্তু। চমকে উঠল হুমায়রা। অসহায় চিত্তে ঘুমন্ত স্বামীর পানে চেয়ে রইল। মিনমিন করে বলল, নামাজের সময় চলে যাবেন, দয়া করে ছাড়ুন। বলতে বলতে কৃষাণের হাতটা সরানোর চেষ্টা করল। টনক নড়ল ছেলেটার। তাৎক্ষণিক চোখ মেলে নিজের উপস্থিতি অনুমান করতে একরাপে শোয়া থেকে উঠে বসল। থমথমে খেয়ে গেল হুমায়রা। পল্লব চাপড়ে চাপড়ে বসতে চাইল মানুষটার অভিব্যক্তি। অন্যদিকে ফিরে ঘাড় ডলেছে কৃষাণ। পর মুহূর্তেই নিচের কাণ্ড থেকে কথা মনে পড়ে চোখ বুজে আওড়ালো, শিট। আসতে বলা কথাটা কর্ণপাত হলো না হুমায়রার। কিছুক্ষণ কৃষাণের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে পড়ল সে। কোনোরূপ বাক্য বিনিময় ছাড়াই চলে গেল নামাজের উদ্দেশ্যে। নামাজ শেষ করে রুমে প্রবেশ করতেই কৃষাণকে খাটে হেলানরত অবস্থায় মোবাইলে স্ক্রল করতে দেখা গেল। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আগমন উপলব্ধি করতে কৃষাণ মোবাইল থেকে চোখ সরালো। বলল, তাড়াতাড়ি রেডি হো, বাড়িতে যাব। এত সকালে? কোনো সমস্যা তোর? কৃষাণের এই আগের রূপ দেখতেই মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল হুমায়রার। কিন্তু একটু আগেই তো ভালো মানুষ ছিল মানুষটা। এখন আবার কি হলো? কি অদ্ভুত একটা স্বামী পেল সে। এক্ষুনি ভালো, আবার এক্ষুনি খিটখিটে। আমার কোনো সমস্যা নেই, আপনি তো রাতে খেলেন না। মামুনি এত করে বলার পরেও সকালে না খেয়ে চলে যাবেন? নিজের বাসাতেই খাই না, এখানে খাবো? তাও আবার যেখানে একজন মানুষের খাবার মিলে না। চোখ ছোট ছোট হয়ে গেল হুমায়রার। প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোন মানুষের খাবার মিলে না তোর? জবাবটা সোজা সাপটা কৃষাণের। আটকে উঠল হুমায়রা। লোকটা কি বুঝতে পেরে গেল সব? মামুনিকে না আবার কিছু বলে বসে। ওনার তো মুখে কথা আটকায় না। পরে তার মামুনি সবকিছুর জন্য তাকে দোষারোপ করে। কিন্তু বুঝলো কিভাবে? কিরে, এমন সিরিয়াস হয়ে গেলি কেন? সত্যি কি তোর খাবার দেয় না নাকি? কৃষাণের কণ্ঠে ভাবনায় ছেদ পড়ল হুমায়রার। তাৎক্ষণিক সেদিকে ধ্যান দিল। দেখল তার দিকে ইমপ্রু কুচকে তাকিয়ে আছে মানুষটা। তাহলে এতক্ষণ মজা করছিল উনি? ধর, সেও না। নিজের সকল ভাবনার ইতি টানল হুমায়রা। নিজেকে তাতস্থ করে বলল, আমাকে তো রাতেও নিজের হাতে খাইয়ে দিল দেখলেন? তাহলে আমাকে কেন খাবার দিবে না? সেটাই দেখলাম তো সবই। আচ্ছা, এখন যা বলছি সেটা কর। কথাগুলোর আড়ালে কেমন যেন রহস্য রহস্য লাগলো হুমায়রার। তবে কথা বলল না সে। চুপচাপ ব্যাগ থেকে বোরকা আর হিজাব নিয়ে চলল মিররের সামনে। অতঃপর ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে গেল মিনিট দশকের মধ্যেই। হুমায়রাকে পটিপাটি দেখতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কৃষাণ। পরপর হাঁটা দিল বাহিরের উদ্দেশ্যে। একটু দাঁড়ান, মামুনিকে বলে আসে। তার কথার মাঝেই সেখানে উপস্থিত হলো রেখা বেগম। এমন সাত সকালে হুমায়রা কৃষাণকে বেরোতে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। বিস্ময়ে নিয়ে বলল, এমা, এত সকালে কোথায় যাচ্ছিস তোরা? বাসায় চলে যাচ্ছি মামুনি, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। অর্ণা কি ঘুমায়? হ্যাঁ, একেবারে খেয়ে দিয়ে যাস। এটা কোনো যাওয়ার সময় হলো নাকি? না মামুনি, আপনি অর্ণাকে বলে দিয়ে। বলে হাঁটা দিল হুমায়রা। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল কৃষাণ। হুমায়রা আসতেই তার হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিল। বলল, এটা অর্ণাকে দিয়ে আয়। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল মেয়েটার। তাৎক্ষণিক টাকাটা ফিরিয়ে দিতে উদ্যত হলো। বলতে নিল, এসবের কি দরকার? তোকে বলেছি এত বেশি বুঝতে। কৃষাণের ধমকের পৃষ্ঠে আর কিছু বলা হলো না হুমায়রার। বাদ্য সৈনিকের মতো আবারও ঘরের ভিতরে ঢুকলো সে। মামুনির হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলল, এটা অর্ণাকে দিয়েন। মুখ থেকে মনে হলো ভদ্রমহিলা সন্তুষ্ট হয়েছেন। তবে মুখে মেকি হাসি ঝুলিয়ে বললেন, আরে,
এসবের কি দরকার? সমস্যা নেই মামুনি। আচ্ছা আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাড়ির মূল ফটক পেরিয়ে দেখা মিলল কৃষানের। বাইক নিয়ে অপেক্ষারত অবস্থায় বসে আছে সে। ভিতরে প্রশ্নের ঝুলি বেঁধে গিয়েছে। হুমায়রার বলল, আপনি কবে বাইক কিনলেন? আমার না, আমার বন্ধুর। আমার বাইক কলেজে থাকতেই জলিল মির্জা পুড়িয়ে ফেলেছে। কলেজ লাইফে একবার রাতে মাতাল হয়ে ফিরে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল কৃষানের। এখনকার মতো তেমন মদ খেত না সে। তবে যেদিন খুব বেশি পেইনের মধ্যে থাকতো সেদিন খেত। ওই দিনটাও ছিল তেমনই। ভাগ্য ভালো মোটরাত হওয়ায় রাস্তায় অন্য কোনো গাড়ি তেমন ছিল না, যার দরুন খুব বেশি ক্ষতি হয়নি তার। তবে পুলিশের হাতে ধরা পড়ায় এসব নিয়ে অনেকটা হাঙ্গা হয়েছিল। তাই ছেলের উপরে রেগে নিজের টাকায় কিনে দেওয়া বাইকটা সেদিনের নিজের হাতে পুড়িয়ে ফেলেছিলেন জলিল মির্জা। কিষান অসুস্থ থাকায় কিছু করতে পারেনি, কিন্তু যখন সুস্থ ছিল তখন ঘরে খাবারটার সাথে সম্পর্ক ছিন্ন করল। মানুষের সাথে তার বহু আগেই করেছে। সেদিন থেকে এই অবধি ঘরে খাবার খায় না ছেলেটা। উচিলাটা বাইকের হলেও প্রধান কারণ হলো ভাত নামক খাবারটা তার একদমই পছন্দ নয়। ইয়াসমিন বেগম প্রথম প্রথম ছেলের এমন পরিণতি দেখে বলেছিলেন বাইক কিনে দিবেন, তবে জলিল মির্জা কিছুতেই রাজি হননি। অতঃপর এভাবে চলতে লাগলো কৃষাণের জীবন। একটা সময় সে পরিণত হলো পাক্কা বখাটে রূপে। তবে সেই সময়ের অন্তরালে চাপা পড়ে রইল হাজার ক্ষোভ, অভিযোগ আর অভিমান, যার খবর রাখেনি কেউ। বাইকে না উঠে ঠায় দাঁড়িয়ে রইল হুমায়রা। চোখে মুখে তার স্পষ্ট দ্বিধার ছাপ। তাকে এক পলক অবলোকন করে কৃষাণ প্রশ্ন ছুড়ল, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? থাকলে থাক, আমি চলে যাই। কিভাবে উঠব? জীবনে কোনোদিন বাইকের ধারে কাছেও যায়নি হুমায়রা, যার দরুন কিভাবে উঠে বসবে সেটাই মাথায় ঢুকছে না তার। দীর্ঘশ্বাস ফেলল কৃষাণ। চোখ দিয়ে ফুটবেগ ইশারা করে বলল, এখানে পা দিয়ে আমার কাঁধে ভর রেখে উঠে পড়। কৃষাণের কথা মতোই দূরে দূরে বুকে বাইকে উঠে বসলো হুমায়রা। সাথে সাথে বাইক স্টার্ট করলো কৃষাণ। অন্ধকার চিরে প্রকৃতিতে নেমে আসছে হালকা আলোর রেখা। আলো আধারে সংমিশ্রণে এক অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছে প্রকৃতির মাঝে। মৃদু হাওয়ায় থেমে থেমে দুলে উঠেছে গাছের পাতারা। রাস্তাঘাটে তখন মানব শূন্য। হাতে গোনা দু একটা দোকান খোলা হয়েছে, তবে সেখানে ক্রেতাদের বালাই নেই। আশেপাশে অমন নীরবতা যেন সৃষ্টি করেছে অজানা একটা রোমাঞ্চকর অনুভূতি। কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না হুমায়রার মাঝে। কিছু দূর যেতেই শস্য গতিতেই বেয়ে চলা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতে শরীর কাটা দিয়ে উঠেছে মেয়েটার। হেলমেটের ফাঁক দিয়ে বের করে রাখা চোখগুলো বারবার বুঝে আসতে চাইছে তীব্র বায়ুর সংস্পর্শে। ভিউ মিররে হুমায়রার অবস্থা দেখে চোখ এড়ালো না কৃষাণের। তাৎক্ষণিক স্পিড কিছুটা কমিয়ে দিল সে। স্বস্তি মিলল মেয়েটার, সন্তুষ্টকর হাসি ফুটালো ঠোঁটে। তবে তার দৃষ্টিগোচর হলো না কৃষাণের। সহসা নীরবতা ভেঙে মিররের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোর বাবা মা কবে মারা গিয়েছে? অবস্থা থেকে খানিক সময় নিয়ে উত্তর এলো, আমার যখন 5 বছর ছিল তখন আম্মু মারা গিয়েছেন, বাবা এখনো জীবিত। শেষের বাক্যটা কর্ণপাত হতে চমকালো কৃষাণ। কিছু পল অপলক চিত্তে তাকিয়ে রইল মিররে প্রতিফলিত হওয়া রমণীর পানে। বিস্ময় নিয়ে জানতে চাইল, সে কি বিয়ে করে ফেলেছে? কখন করেছিল? আম্মু মারা যাওয়ার 3 মাস পর। উত্তর দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না কৃষাণ। থম মেরে রইল কিছু পল, পরপর শান্ত কণ্ঠে বলল, তাহলে কি তুই 5 বছর থেকেই মামার বাড়িতে থাকিস? ছোট্ট উত্তর হুমায়রার। এরপর আর কোনো কথা শোনা গেল না মানুষটার। একেবারে নিশ্চুপ হয়ে রইল সারাটা পথ। কিছু কি ভাবছে সে?